প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সমকালীন ঘটনা নিয়ে আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান পদ্মা ব্যাংক আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা আলোচনা করব করোনা সংকটের সমাধান কি। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহিত কামাল। ডাক্তার কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক। ডাক্তার হক, আপনাকে স্বাগত। আছেন চিকিৎসা বিজ্ঞানী এবং সার্জন ডাক্তার SM কিবরিয়া। ডাক্তার কিবরিয়া, আপনাকে স্বাগত আজকে আলোচনায়। এবং আছেন গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন। মিস্টার লেনিন, আপনাকে আলোচনায় স্বাগত। প্রিয় দর্শক, জানেন যে অনুষ্ঠানটি আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে আপনারা ফোন করুন এবং পাশাপাশি জানিয়ে রাখি অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে, আপনারা সেটাও ফলো করতে পারেন। তো আমরা আলোচনায় যাব। আজকে আমরা জানি বাংলাদেশ 64 দিন অতিক্রম করেছে রোগী শনাক্তের। আমরা আক্রান্ত বলছি না, আক্রান্তের সংখ্যা হয়তো অনেক বেশি, আমরা বলছি শনাক্ত। এবং আজকে রেকর্ড পরিমাণে 64 দিনে 887 জন মানুষ আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন বাংলাদেশে এ পর্যন্ত 14,657 জন এবং মোট মৃত্যু হয়েছে 228 জনের। এবং পৃথিবীব্যাপী 132 দিনের যে রেকর্ড, সেখানে মোট শনাক্ত 41,45,000 এবং মোট মৃত্যু 2,81,000। আমরা প্রতিবারই বলছি এগুলো কেবল সংখ্যা না, এক একটা মৃত্যু মানে আসলে এক একটা মানুষ, এক একটা জীবন, এক একটা পরিবার, এক একটা স্মৃতি। তো আজকে যে শুরু করব যে আলোচনা, সেটা হচ্ছে যখন আক্রান্ত আমাদের কম ছিল তখন আমরা লকডাউনে গিয়েছিলাম। এখন যখন আক্রান্ত রেকর্ড পরিমাণ 887 জন আমরা বললাম আজকে হয়েছে, তখন আমরা 10 মে মার্কেটগুলো খুলে দিয়েছি এবং আমাদের দোকানপাট সব খুলে দিয়েছি। তো এই প্রশ্ন রাখতে চাই, এটা একটা স্ববিরোধী ব্যাপার কিনা? যখন কম ছিল তখন আমরা লকডাউন করলাম, আর এখন সবচেয়ে বেশি আমরা পিকে যাচ্ছি কার্ভে, তখন আমরা খুলে দিলাম। আপনি যদি বলেন, ডক্টর হক একটু যদি বলেন। আমরা বলছি যখন আমাদের আক্রান্তের সংখ্যা অনেক উপরে 887 জন, তখন আজকে 10 মে আমরা সরকারি ঘোষণায় সমস্ত দোকানপাট আর কলকারখানা আমরা অনেক আগেই খুলে দিয়েছি, 28 মার্চ আমরা খুলে দিয়েছি। এবং আজকে আমি বিবিসির সাক্ষাৎকার শুনছিলাম, একজন বিখ্যাত ভাইরোলজিস্ট বাংলাদেশের প্রফেসর নজরুল ইসলাম, তিনি বলছিলেন যে 28 মার্চ যে সমস্ত কলকারখানা খুলে দেওয়া হলো, তার প্রায় আজকে 13-14 দিন অতিক্রম হয়েছে এবং আজকে সংখ্যাটা অনেক বেড়েছে। এই দুটোর মধ্যে তিনি একটা কোরিলেশন দেখতে পান, একটা সহ সম্পর্ক দেখতে পান, ওই খুলে দেওয়া এবং শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়া। ডাক্তার হক, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর কোন দেশই বা তার স্বাস্থ্য ব্যবস্থা এই কোভিড-19 এর যে প্যান্ডেমিক, এর সাথে কিন্তু যুদ্ধ করার জন্য আমি ওইভাবেই বলবো প্রস্তুত ছিল না, এবং বাংলাদেশও ছিল না। ন্যাচারালি এই সংক্রমণটাকে কিভাবে দমন করা যায় বা প্রতিরোধ করা যায়, সেটার জন্য আমাদের কাছে শুধু কিছু অভিজ্ঞতা ছিল, যেটা চাইনিজরা করেছে। কারণ তারাই প্রথম কান্ট্রি যারা নাকি কন্টেইন করতে পেরেছিল, ইউহানের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছিল। ওই অভিজ্ঞতাটা যদি আমরা ধরি, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু ওই অভিজ্ঞতাটাকেই কাজে লাগিয়েছে। অধিকাংশ দেশ, আমি বলবো মোটামুটি সব দেশই। আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলির কথা ধরি বা এশিয়ার বেশ কিছু দেশের কথা আপনাকে এক্সাম্পল হিসাবে দিতে পারি, যেমন এইটা আমাদের দেশে যে আসতে পারে, এই ধারণাটা কিন্তু সব পৃথিবীর সব দেশেরই ছিল। কোথাও দেরিতে এসছে, কোথাও খুব তাড়াতাড়ি এসছে। তো যেখানেই এসেছে, তারা তাদের একটি প্রস্তুতি আগে থেকেই ছিল এবং তারা সেই প্রস্তুতিটাকে পরবর্তীতে সংক্রমণের ধারার উপরে শক্তিশালী করেছে এবং তারা সেটা কমবেট করেছে। অনেক জায়গায় তারা সফল হয়েছে এবং আজকে তারা লকডাউন অনেক দেশেই উইথড্র করছে এবং সীমিত আকারে শিথিল করছে এবং উইথড্র করতে যাচ্ছে। এই জায়গায় আমরা প্রথম যে 8ই মার্চ আমাদের প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এবং তারপরে আমরা 26 তারিখ, মানে প্রায় 3 সপ্তাহের কাছাকাছি সময় নিয়েছি আমরা লকডাউন বা ছুটির একটা কনফিউশনাল জিনিসের মধ্যে। ছুটি না লকডাউন। আর লকডাউন যেটা আমাদের দেশে হয়েছে সেটা স্পোরেডিক লকডাউন, এবং আমরা ছুটিটা দেখেছি সারা দেশব্যাপী। এবং ছুটিটাকে যদি আমি লকডাউন ধরে নেই, তাহলে প্রথম দিকে আমাদের যতটুকু সংক্রমণ ছিল যে কয়টা জেলায়, তার বাইরে আমার এখনো মনে আছে যে যখন
মোটামুটি 12টা জেলায় সংক্রমণ ছিল, 52টা জেলায় কিন্তু কোনো সংক্রমণ ছিল না, কিন্তু সেখানে ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বন্ধ ছিল। আমি যে জায়গাটা আসতে চাচ্ছি সেটা হলো যে একটা কৌশলের বিষয় আছে, হাউ টু কন্টেইন। সেই কৌশলগত দিক থেকে লকডাউন দেওয়া হয় সাধারণত প্রথম দিকেই, এবং প্রথম দিকেই প্রত্যেক দেশ লকডাউন দিয়েছে। আমি শ্রীলঙ্কার এক্সাম্পল দেব, তারা প্রথম দিকে কারফিউ দিয়েছে। আবার আমি ভিয়েতনামের কথা বলবো, যেখানে কোনো লকডাউন ডাক্তার হক, আমি জাস্ট বলার চেষ্টা করি, লকডাউন আমরা তুলবো কখন? যখন কি পিকে যাবে, নাকি কাপটা যখন নিচের দিকে যাবে, প্ল্যাটু হয়ে ফ্ল্যাটেনিং হবে, তখন তুলবো? ইতালি স্পেন কি করেছে? এবং ধন্যবাদ আপনাকে যে আপনাকে। আমি এটা আপডেট করি, আজকে যদি আপনি বলেন দক্ষিণ কোরিয়াতে নতুন কোন সংক্রমণ শুরু হয়েছে এবং তারা নতুন করে পানশালা, ক্লাব, বার এগুলো বন্ধ করেছে। জার্মানিতে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে, তারা আবারও লকডাউন হতে পারে সেই ঘোষণা দিয়েছে। এবং আজকে উহানে এতদিন পরে আবার নতুন করে রোগে আক্রান্ত হয়েছে, এবং মেইনল্যান্ড চায়নাতেও রোগী আক্রান্ত শুরু হয়ে গেছে আসলে। হ্যাঁ, এটা সো হলো লকডাউন খুলে দিলে যে আবার নতুন করে আক্রমণ হতে পারে, সংক্রমণ হতে পারে, সেই অভিজ্ঞতা কিন্তু দক্ষিণ কোরিয়া আবার দেখিয়ে দিল। যে দক্ষিণ হ্যাঁ, কোরিয়াকে আমরা বলেছিলাম একটা রোল মডেল পুরো পৃথিবীর জন্য, সেটা কিন্তু কাজ করছে না, হ্যাঁ, তারা কিন্তু দক্ষিণ আবার কোরিয়া, লকডাউনে যাচ্ছে। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া রোল মডেল হলো টেস্টের জন্য। জি টেস্টের জন্য তারা প্রথম দিন থেকে 20,000 করে টেস্ট করেছিল। আমি ওটাতে যাচ্ছি না, আমি আপনার প্রশ্নটাতেই আসছি। লকডাউনটা অ্যাকচুয়ালি কখন এটাকে বলে, এটাকে ইজ করা বা তুলে নেওয়া, লিফট করা, জি এটা সাধারণত হয় আপনি দেখবেন আপনার ডিজিজ কার্ভটা, হুম লকডাউনের ফলে আপনার ডিজিজ কার্ভটা উপরের দিকে উঠবে, একটা সময়ে পিকে যাবে, পিকে যাওয়ার পরে এটা ফ্ল্যাট হবে, মানে স্থিতিশীল আছে জি। সংক্রমণ, আবার তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। লকডাউন সাধারণত তুলতে হবে স্থিতিশীল অবস্থায় যাওয়ার পরে থেকে, আপনি তুলতে পারেন, কিন্তু তোলার এখন কি ব্যাপারে আমরা স্থিতিশীল অবস্থায় যাচ্ছি? এখন তো না, আমাদের আমরা বাড়ছে। উই আর ক্লাইম্বিং, আমরা তাহলে আমরা ক্লাইম্বিং। এখন আমি কেন ওই তুলছি? আমার প্রশ্ন সেটাই ছিল, যে এটা জি, আমি ওই স্ববিরোধী হচ্ছে কিনা। হ্যাঁ, ওই জায়গায় আসছি, জি যে আমরা ক্লাইম্বিং ফেজে আছি, পিকে এখনো যাই নাই। জি এবং এই অবস্থায় আমাদের লকডাউন তোলারও একটা কিন্তু শর্ত ডব্লিউএইচও দেওয়া আছে, যে আপনি এক্স্যাক্টলি কন্টেইন করলেই লকডাউন তুলবো। আমি রাইট। সেই ডব্লিউএইচওর শর্ত না মেনে আমরা যে লকডাউন তুলছি, এটা জি অবশ্যই এটা ঠিক হচ্ছে না। জি, এবং অনেক ধন্যবাদ ডাক্তার হক, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যাব, আমাদের সঙ্গে আছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহিত কামাল এবং লেখক। মোহিত কামাল, আপনি যদি বলেন যে অনেক দিন তো আমরা থাকলাম আসলে ঘরের মধ্যে লকডাউন, যদিও বলা হচ্ছে কোয়ালিটি লকডাউন আমরা মেনটেন করতে পারিনি, তারপরেও এই যে বাসার মধ্যে থাকা, সামাজিক পরিবেশ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখা, এবং অনেক ধরনের মানসিক সমস্যার মধ্যে, অনেকে ট্রমার মধ্যে, কি কি ধরনের মানসিক সমস্যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে আসলে, এইটা যদি একটু আপনি আসলে বলেন। ধন্যবাদ। মোহিত কামাল। আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু কুসংস্কার বা কিছু স্টিগমা, কিছু ভুল ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আক্রান্ত হই। এই জন্য ডাব্লিউএইচও কতগুলো শব্দ ব্যবহার করার কথা বলছে, যেমন আমরা যেন সংক্রমিত যারা হয়েছে তাদেরকে সন্দেহভাজন শব্দটা ব্যবহার না করি, তাদেরকে যেন আমরা আক্রান্ত শব্দটা ব্যবহার না করি, তাদেরকে আমরা কেস শব্দটা ব্যবহার না করি। আমরা বলতে পারি যে করোনা সংক্রমিত জনগণ অথবা করোনা সংক্রমিত মানুষ। তাহলে মানুষের প্রতি আমরা যে অমানবিকতা দেখলাম, নিষ্ঠুরতা দেখলাম, লাশ দাপন করা থেকে শুরু করে কেউ আক্রান্ত হলে কারো বাড়িতে হামলা করা, কারো জায়গা না দেওয়া, এগুলির কারণে ক্লাস্টার অফ পিপুল বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগেছে। একটা হচ্ছে সাধারণ জনগণ কি ভুগছে, আমি যদি একটু মনস্তাত্ত্বিক ভাবে একটু ব্যাখ্যা দিই, সেটি হচ্ছে এই করোনা ভাইরাসটা একটি আমাদের কাছে অচিন্তনীয় অবিশ্বাস্য একটি ঘটনা নিয়ে এসেছে, এবং এটিকে আমরা পারসিভ করছি অ্যাজ থ্রেট। when we are perceiving it as threat, তখন আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রাগ বিরক্তি এগুলি তৈরি হবে। আবার আমরা একই সাথে লক্ষ্য করছি যে এটা লস ইভেন্ট ইজ অলসো ডাইরেক্টলি রিলেটেড, and the loss event is directly related to the depression. লস কি আমরা দেখছি আমাদের অর্থনৈতিক মৃত্যু ঘটছে একটা বিশাল। এখন এই যে ঠিকই আপনাদের একটু আমি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার আগে আপনাদের আলোচনা একটু অংশগ্রহণ করে বলতে চাই যে আমরা ডেফিনেটলি যখন কার্ভটা ফ্ল্যাট হবে এবং সূচক নিম্নগামী হবে তখন লকডাউন উইথড্র করার কথা। জি, একই সাথে আরো অনেকগুলো প্যারামিটার আছে, যেমন এবং আজকে যে খবর পাওয়া গেছে যে দোকানপাট মার্কেট যেখানে খুলেছে, স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ সেখানে দেখা যায়নি আসলে। সামাজিক দূরত্ব তারা মেনটেন করতে পারেনি বেশিরভাগ ক্ষেত্রেই। ঢাকার বাইরে 8টি বিভাগে কিন্তু দোকানপাট খুলে দিয়েছে, এবং তারা জটলা করেছে, মানুষ এক জায়গায় কিন্তু গাদাগাদি করে তাদের কেনাকাটা গুলো করেছে। তো
তো কোয়ালিটি লকডাউন যেমন আমরা মেনটেন করতে পারি না, সেরকম কোয়ালিটি সামাজিক দূরত্ব বলি কিংবা স্বাস্থ্যবিধি কিন্তু আমরা মানতে পারছি না। ডাক্তার মোহিত কামাল যদি শেষ করেন। হ্যালো। প্রথম দিকে আমাদের প্রচারণা হলো কি যে অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক হন, একটা অযথা শব্দ ব্যবহার করা হয়েছে প্রথম দিকে টেলিভিশনে, প্রত্যেকে অযথা শব্দ এখানে যৌক্তিক ছিল না। এখানে যথার্থভাবে আমাদেরকে ভয় পেতে হবে, একটা মিনিমাম আমাদের ভয় পেতে হবে। ভয় না পেলে আমার ভিতরে মোটিভেশনাল ড্রাইভ আসবে না যে শিষ্টাচারগুলি মানতে বলা হচ্ছে সেগুলি আমি মানবো না। আমার পরীক্ষা আসলে আমি একটু ভয় পাবো, টেনশন করবো, তখন আমি প্রিপারেশন নেবো। আমার ভয়ই আসলো না, ঘুমিয়ে থাকলো, প্রিপারেশন আমার হলো না, অথবা অতি ভয় হয়ে গেল, আমি কি করব না করব বুঝতে পারছি না। এখানে একটা গ্রুপ অতি ভয়ে আছে, তারা গৃহ আছে, আর যেগুলির কোনো ভয়ই নেই তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা আড্ডা দিচ্ছে, পুলিশ আসলে একটু লুকিয়ে যাচ্ছে, আবার তারা হচ্ছে তারা মানে সতর্ক না। এই অসতর্ক জনগণ আমাদেরকে সবচেয়ে বিপদে ফেলছে। কারণ এখন গবেষণায় প্রতিনিয়ত তো গবেষণা বদলাচ্ছে, রিপোর্ট আমরা পাচ্ছি যে কিছু কিছু মানুষ করোনা বহন করছে, কেরিয়ার এখন উপসর্গ দেখা দেয়নি, তারা বেশি মাত্রায় সংক্রমিত করছে। অ্যাসিম্পটোমেটিক যাদেরকে বলছি আমরা। হ্যাঁ, অ্যাসিম্পটোমেটিক যারা এখনো আছে, হয়তো সংক্রমণ সিমটম দেখা দিবে, অথবা অ্যাসিম্পটোমেটিক আছে, অথবা তাদের প্রতিরোধ ক্ষমতা ভালো, যে কোনো ভাবে তাদের উপসর্গ তাদেরকে কাবু করতে পারেনি, নানা কিছু বিশ্লেষণ আছে। কিন্তু এরা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে এই আমাদের ঊর্ধ্বমুখী আমরা উঠছি। সুতরাং এই গোষ্ঠীকে আমরা অবশ্যই একটু তাদের মনে ভীতি দিতে হবে, একটু তাদের প্রতি আমাদের জোর খাটাতে হবে, একটু তাদের প্রতি আমরা মানে কঠোর হতে হবে, না হলে তো তারা বাইরে আসবে না। এখন আমরা লক্ষ্য করছি আমাদের ঘরে যারা বসে আছে তাদের। ধন্যবাদ ডাক্তার মোহিত কামাল। আমি আসবো আপনার কাছে আবারও। একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে যদি প্রশ্নটি উত্থাপন করেন। কে বলছেন, কোত্থেকে বলছেন? ঢাকা জুরাইন থেকে হুসাইন নামের রিপন বলছিলাম। জি জি, মিস্টার রিপন বলুন। প্রথমে তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ আপনার প্রতি আমার ধরনের একটা ফেজ আসছে রানা প্লাজার একটা টক শো দেখার পরে থেকে। রুবাইদ ফেরদৌস ভাই, জি আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, কারণ সবাই এখানে আসছেন, যখন আমাদের 2-3 জন লোক ধরা পড়লো, পুরা দেশ একটা লকডাউনের ভিতরে সবাই মানছে এবং ওইভাবেই চলছে, এবং ওই সময় যদি পুরোপুরি একটা জরুরি আইন দিয়ে দিত 1 মাস, তাহলে আমার মনে হচ্ছে না আজকে দেশের পরিস্থিতি এরকম হতো। কারণ এখন বন্ধ করে সাধারণ মানুষগুলাই চলতে খুব সমস্যা হচ্ছে, এটা সত্য। ফার্স্ট টিপে যদি প্রথম স্টেপে যদি আমাদের দেশে একটা জরুরি আইন 1 মাস এমনিতে দিয়ে দিত, আজকে আমাদের এই কষ্টটা হচ্ছে না। যাই হোক, দেখেন আজকে প্রত্যেকটা ফেরিতে এবং আরিচা ঘাট বলেন, পাটুরি ঘাট বলেন, এদিকটা মাওয়া ফেরিঘাট বললেন, প্রচুর লোক আসছে। তাহলে প্রশাসন আসলে কি করতেছে? আমাদের ঢাকাতে আমরা যারা বাস করতেছি, আমাদের তো হুমকির মুখে পড়তেছি আমরা। আমাদের তো আর গ্রামে বাড়িঘর নাই যে দৌড় দিয়ে আমরা চলে যাবো। জি মিস্টার রিপন, অনেক ধন্যবাদ। প্রশ্নটি আমরা পেয়েছি। আমরা একটু যাব, আমাদের সঙ্গে আছেন রেজাউর রহমান লেনিন। আপনি যদি বলেন মানবাধিকার কর্মী হিসেবে যে প্রশ্নটি করেছেন, যে আসলে যে ঢাকা শহরে যে একটা মানুষের মিছিল শুরু হয়েছে, এর আগেও কয়েকবার যখন কলকারখানা খোলা হলো আমরা দেখলাম যে মানুষজন আসলো, আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। এর বাইরে আরেকটি প্রশ্ন আজকে হচ্ছে MSF, এটা হচ্ছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারপারসন সুলতানা কামাল, তিনি বলেছেন যে সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হচ্ছে, মানুষের যে তথ্য অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, সেটাকে কারটিল করা হচ্ছে। এইরকম সংকটের সময় যখন বলা হয়, অমর্ত্য সেনের গবেষণা আমরা দেখেছি যে দুর্ভিক্ষ কিংবা সংকট সৃষ্টির সময় তথ্যের স্বাধীনতা থাকতে হয়, তথ্যের অবাধ প্রবাহ থাকতে হয়, তাহলে বরং সেই সমস্যার সমাধানটা করা যায়। মিস্টার লেনিন, আপনি যদি একটু বলেন। জি, আমি প্রথমেই একটা জিনিস বলতে চাই সম্মানিত আলোচকদের জ্ঞাতার্থে। আমার জানা মতে আসলে বাংলাদেশে লকডাউন ঘোষণা কোনো ফর্মাল যে সংক্রামক আইনটা আমাদের 2018 সালে আছে সেটা মেনে কোনো সময় আসলে লকডাউন ঘোষণা করা হয়নি। বাংলাদেশে যেটি হয়েছে, আমার বোঝা এবং আইনের জ্ঞানের মধ্য দিয়ে আমি বুঝতে পারি যে বাংলাদেশে একটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, এবং সেই সাধারণ ছুটিটা ঘোষণা করতেই আমাদের একজন সম্মানিত আলোচক বলেছেন যে 8ই মার্চ যখন আমরা প্রথম করোনা শনাক্ত আক্রান্ত রোগী কিংবা ব্যক্তিকে পেলাম, তারপরে আমাদের আরো কমসে কম 3টা সপ্তাহ লেগে গেছে আমাদের সাধারণ ছুটি ঘোষণা করতে। এবং পরবর্তীতে আমরা পত্রিকার মধ্য দিয়ে এবং সংক্রামক আইনের আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকমের আলোচনার মধ্যে আমরা নিজেরা ধরে নিয়েছি যে আসলে লকডাউন করা হয়েছে। এবং আমি আসলে এটা আইনগত ভাবে অ্যানালাইসিসেরও ব্যাপার আছে যে এখন যে বিভিন্ন জেলা শহরগুলোতে লকডাউনের ঘোষণা জেলা প্রশাসকের
দ্বারা আসছে, তো সেই জেলা প্রশাসকের কোন আইনের বলে আসলে লকডাউন ঘোষণা করছেন। তারপরেও আমি ধরে নিচ্ছি যে আমরা যেহেতু ডাব্লিউএইচওর সংক্রামক আইনের অনুযায়ী 9 ধারা অনুযায়ী ডাব্লিউএইচও নিয়ম মানতে, ডাব্লিউএইচও দিক নির্দেশনা শুনতে এবং বুঝতে আগ্রহী, তো আমরা সেই জায়গা থেকেই হয়তো শব্দটা আমরা নিজেদের মতন করে অ্যাবজর্ভ করেছি আমাদের কর্মকাণ্ডের মধ্যে। আর ডিজিটাল আইনের উত্তরটা আমি আগে প্রথমে দিতে চাচ্ছি যে আপনারা হয়তো জানেন যে 8ই মার্চ প্রথম করোনা রোগী বা করোনা ব্যক্তি আক্রান্ত আমরা খবর পেলাম সরকারি মাধ্যমের মধ্য দিয়ে। তো সেই দিনই মন্ত্রী পরিষদে ডিজিটাল নিরাপত্তা রুলস বা নীতি একটি আসলে আমরা গ্রহণ করেছি বাংলাদেশ রাষ্ট্র, এবং সেই নীতিটি আসলে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা 2018 সালে, সেই আইনটা কে কেন্দ্র করেই করা হয়েছে, কেননা ওই আইনের বাধ্যবাধকতা ছিল। এখন নিঃসন্দেহে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে ডিজিটাল নিরাপত্তা আইন একটি অংশগ্রহণমূলক আইন, এবং এখানে প্রচুর নাগরিকের বিভিন্ন সংগঠন এবং একই সাথে সাংবাদিক, সম্পাদক থেকে শুরু করে আপাপর জনগণ এই আইনের বিরোধিতা করেছিল। তারপরেও বাংলাদেশ সরকার, বর্তমান সরকার 2018 সালের অক্টোবরে এই আইনটি গ্রহণ করেন, এবং তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 70 জনের উপরে সাংবাদিক এই আইনের দ্বারা মামলার শিকার হয়েছেন, এবং একটি মামলাও আমরা এখন পর্যন্ত জানা মতে কোনোটার বিচার হয়েছে বলে আমরা শুনি নাই। এবং শুধু তাই না, এবং গত 1.5 মাসে এই করোনা কালীন বা করোনা কালে আমরা আমাদের মানবাধিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে কমসে কম 50 জন পয়লা মার্চ থেকে নিয়ে 10ই এপ্রিল পর্যন্ত 50 জনকে গুজবের কারণে আটক করা হয়েছে, এবং তাদের বেশিরভাগকেই ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছে। জি, আমি একটু বলছি, আজকে আমাদের আইজিপি বলেছেন যে শতাধিক ব্যক্তি তাদের নজরদারিতে আছে। এদের মধ্যে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী আছে যারা বিদেশ থেকে এবং বাংলাদেশে বসে এই ধরনের গুজব ছড়াচ্ছেন আসলে সরকারের বিরুদ্ধে, এবং তাদেরকে রেহাই দেওয়া হবে না, তাদেরকে ধরা হবে, আইনের আওতায় আনা হবে, স্পষ্ট করে তিনি বলেছেন। জি, কোন আইনের আওতায় নিয়ে আসা হবে সেটা একটা প্রশ্ন আছে। যে আইনের আওতায় নিয়ে আসার চিন্তা ভাবনা আমরা এখন পর্যন্ত দেখেছি, তা মূলত নিপীড়নমূলক আইনের দ্বারা আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে। এবং যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই যে করোনা সংক্রান্ত বা করোনা সংক্রমণের নজরদারির খবর তো আমরা খুব বেশি পাচ্ছি না, বা আমরা যেই নাগরিকদের যে তথ্য আছে বা নাগরিকের যে মাধ্যম, গণমাধ্যমে যে তথ্য আসছে, তার সাথে আমাদের রাষ্ট্রের যে তথ্য, তা অনেক অংশেই আসলে একটা মানে বিব্রতকর অবস্থার ভিতরে রাষ্ট্র পড়ছে, এবং নাগরিকরাও আসলে মামলা হামলা সহ নানান রকমের সমস্যায় পড়ছে। কিন্তু মিস্টার লেরিন, এইটা তো ঠিক, আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অনেক ধরনের ফেক নিউজও থাকে, অনেক বিকৃত তথ্য কিন্তু থাকে। তো এই বিকৃত তথ্য থেকে আসল তথ্য খুঁজে নেওয়ার মাঝখানে কিন্তু একটা গ্রে জায়গা থাকে, সেইখানে কি আইনগুলোকে ব্যবহার করা হচ্ছে কিনা আসলে? দেখুন, যে অবশ্যই আমি তো অস্বীকার করছি না, বাংলাদেশের যে সামাজিক গণমাধ্যম বা সামাজিক মাধ্যম যেটা রয়েছে, তাতে গুজব, মিথ্যা তথ্য বা ভুল তথ্য, যেটাকে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আমরা ইংরেজিতে বলতে পারি, সেগুলো হচ্ছে, এবং হচ্ছে না যে সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু সেটার জন্য যে একদম হার্শলি তাকে গ্রেফতার করে বাংলাদেশের রিমান্ডে নিয়ে যাওয়া, এটা কিন্তু আসলে আন্তর্জাতিক আইন, ইভেন বাংলাদেশের আইন অনুযায়ীও কিন্তু পারমিট করে না। যে কোনো মানুষ যদি এরকম গুজব, মিথ্যা তথ্য বা ভুল তথ্যের ভিতরে যুক্ত থাকে, তাহলে তাকে অবশ্যই 3টা বিষয়ের দিকে নজর রাখতে হবে বাংলাদেশ সরকারকে। প্রথমত দেখতে হবে যে তিনি কি আইনের বলে কাজটা করছেন কিনা, এবং সেই আইনটা কি অংশগ্রহণমূলক, নাগরিক বান্ধব আইন কিনা, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার, কোনো বৈধ উদ্দেশ্য সরকারের আছে কিনা। নিঃসন্দেহে মিথ্যা তথ্য, ভুল তথ্য, এগুলোর ক্ষেত্রে সরকারের একটা বৈধ উদ্দেশ্য থাকে, কিন্তু আমরা তো অনেক সময় দেখছি যে অনেক সঠিক তথ্য আসলে ভুল তথ্য হিসেবে অনেক সময় উপস্থাপিত হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো যে এই যে শাস্তি কিংবা যে ধরনের মেজার্স নেওয়া হবে, সেক্ষেত্রে 2টো প্রিন্সিপালকে আমাদের মানতে হবে। একটা হলো প্রয়োজনীয়তার প্রিন্সিপালটা দেখতে হবে যে এটা কি পরিমাণ প্রয়োজনীয় ছিল ওটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করার জন্য বা মিথ্যা তথ্যকে বন্ধ করার জন্য। আর আরেকটা হলো সমানুপাতিক, এবং এই সমানুপাতিক ইংরেজিতে যেটাকে প্রপোর্শনালিটি বলে, সে প্রপোর্শনেট ওয়েতে কি সেই কাজটা, কর্মকাণ্ডটা হয়েছে কিনা। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পেরেছি যে
যারা ত্রাণ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন, তারা ট্রান্সপারেন্সির প্রশ্নগুলো তুলছেন, অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নগুলো তুলছেন। কেননা এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে 64টা জেলায় কম বেশি বিভিন্ন মানবিক সহায়তার যেই ত্রাণ, এবং ত্রাণ শব্দটা খুবই খারাপ শব্দ, আমি উচ্চারণ করতে চাচ্ছি না, কোটেশনে রাখছি, এটা মানবিক সহায়তার যেই সামগ্রী, সেই সামগ্রীটাতে তসরুপ করা হয়েছে। এবং এই ক্ষেত্রে মানে অবাক বিষয় হলো সরকারেরও কিছু মানে মেজার্স নিয়েছেন, এবং আমার জানা মতে লাস্ট পর্যন্ত 42 জনের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ মিস্টার লেনিন। আমি আসবো আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানী। ডক্টর ভূঁইয়া, আপনি যদি বলেন, আমরা শুরু করেছিলাম এই আলোচনা দিয়ে, যখন আজকে বাংলাদেশে রেকর্ড পরিমাণ আমাদের রোগী শনাক্ত হয়েছে কোভিড-19-এ, তখন আমরা দোকানপাট খুলে দিয়েছি এবং সরকার বলেছে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল খোলা যাবে। কিন্তু যেসব খোলা হয়েছে 8টি বিভাগে, ঢাকা সহ, কোথাও স্বাস্থ্যবিধি মানার নমুনা 2-1টি ব্যতিক্রম বাদ দিয়ে দেখা যায়নি। তো এইটা কি একটা আত্মঘাতী হবে কিনা আমাদের জন্য? আমি এইটুকু যোগ করেছিলাম যে দক্ষিণ কোরিয়াতে আজকে নতুন করে সংক্রমণ ধরা পড়া, তাদের ক্লাব, পানশালা, বারগুলো বন্ধ করা হয়েছে। জার্মানি নতুন করে চিন্তা করছে তাদেরকে আবার লকডাউন করতে হবে কিনা। চীনের ওয়াহানে রোগী ধরা পড়েছে এবং মেইনল্যান্ড চায়নাতেও কিছু রোগী শনাক্ত হয়েছে। মিস্টার ভূঁইয়া, এই সময় আমরা এত আয়োজন করলাম, ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী মিলে, আরেকটু কি আমরা ধরে রাখতে পারতাম কিনা আমাদের লকডাউনের ব্যাপারটা? যদিও কোয়ালিটি লকডাউন অনেকে বলেছেন বাংলাদেশে হচ্ছিল না। মিস্টার ভূঁইয়া যদি একটু বলেন। আমি যেটা শুনেছি, ব্যবসায়িক সমিতির সভাপতি হেলালুদ্দিন সাহেব বলেছেন যে ব্যবসায়ীরা ওনাকে অনুরোধ করছে, ওনার ব্যবসায়ীদের অনুরোধের কারণেই কিছু কিছু দোকান উনি খুলেছেন এবং ঈদের কেনাকাটার জন্য, যেখানে আমাদের করোনা ভাইরাসের সংক্রমণটা দিন দিন বাড়ছে। এমনকি আমরা বলতে পারছি না যে এটা কতদিন পর্যন্ত এটা প্যান্ডামিক পর্যায়ে যাবে। সে পর্যন্ত তো আমাদের অপেক্ষা করা উচিত ছিল বলে আমি মনে করি। যেখানে বড় বড় মার্কেট গুলো সাহস করছে না, বসুন্ধরা, যমুনা, পার্ক, চট্টগ্রামের বড় বড় মার্কেট গুলো, আমাদের এখানে ধানমন্ডির রাফা প্লাজা, মেট্রো শপিং মল, তারাও খুলছে না, আর নিউ মার্কেট খুলছে না। কিন্তু দেখলাম যে কয়েকটি মার্কেট, ছোট ছোট কতগুলো মার্কেট এবং কতগুলো শপিং মল খুলছে। এবং আজকে আমি একটু বের হলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, বের হওয়ার পর অনেকের মুখে মাস্কও আমি দেখতে পাচ্ছি না। রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে খালি মুখে, মনে হচ্ছে যারা সব স্বাভাবিক অবস্থায় চলে আসছে। মানে এইটা কি একটা ভুল বার্তা গেছে কিনা যে লকডাউন শিথিল মানে কিন্তু একটা বার্তা গেছে কিনা যে সব খোলা আসলে আবার সব আগের মতো চলবে, এই বার্তাটা চলে গেল কিনা? আসলে আমার থেকে মনে হচ্ছে মানুষ মনে করছে সব স্বাভাবিক। আসলে আমি মনে করি যে আমাদের প্রথম পর্যায়ে আমাদের পুলিশ বাহিনী যে সক্রিয় ভূমিকা পালন করেছিল, এবং কি আমাদের সরকারি কিছু কর্মকর্তাও দেখা গেল যে প্রথম দিকে 2-1 ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার পর্যন্ত করা হলো, যে কাকে কান ধরে উঠানো আর বসানো পরে, যে লোক যেরকম যেখানে যেটা প্রয়োজন, আমার মনে হয় সেটাই করা উচিত ছিল। সেটা যদি করতাম, আইনের প্রতিও মানুষ শ্রদ্ধাশীল থাকতো, মানুষ ভয় পেত, এমনকি মানুষ ঠিক মতো বাসা বাড়িতেও থাকতো এবং ঘরে অবস্থান করতো। আজকে আমার মনে হয় যে এই অবস্থা, এখন মানুষ মনে করছে বোধহয় স্বাভাবিক অবস্থায় চলে আসছে। সরকার মনে করতেছে বোধহয় আস্তে আস্তে, মানুষের ধারণা, কিছু কিছু মানুষের ধারণা যে সরকার বোধহয় সব স্বাভাবিক ভাবে করে নিচ্ছে এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সুতরাং মাস্ক পরে লাভটা কি, আমরা স্বাভাবিক অবস্থায় মার্কেটে চলে যাচ্ছি। এমনকি বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় 5-7 জন বসে বসে গল্প করতে আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি দেখতে পাচ্ছি যে কয়েক জায়গায় 5-6 জন বসে গল্প করতেছে। আমি গাড়ি থামিয়ে বলে জিজ্ঞাসা করলাম, তোমাদের মুখে মাস্ক কোথায়? বললো যে না, এমনি আমরা নামাজ পড়তে যাবো। তারপর মসজিদে যাই দেখতেছি। আপনি জানেন যে মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে, তারাবি নামাজ, জুমা নামাজও কিন্তু শুরু হয়ে গেছে। আসলে এক ধরনের যে বার্তাটা কিন্তু এরকমই যে আসলে লকডাউন বলে কিছু থাকছে না, সেই আচরণটাই কিন্তু সবাই মানুষ করছে। আমার মনে হয় যে আমাদের ঈদ পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। এমনকি আমার মনে হয় এই মাস পর্যন্ত আমরা কষ্ট যেহেতু করেছি, কারণ আমরা যে পরিবারের মৃত্যু হয়, যে পরিবার করোনা দ্বারা আক্রান্ত হয়, সেই বুঝতে তার পরিবারের বেদনা কি, তার কষ্টটা কি, অন্যরা তো বুঝতে পারতেছে না। অনেক ধন্যবাদ ডক্টর ভূঁইয়া। আমি আপনার কাছে আসবো এই প্রশ্ন নিয়ে যে করোনার একটা বলা হচ্ছে যে আমাদের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা, আমাদের যে ইমিউন সিস্টেম, সেটাকে বাড়াতে হবে। একজন পুষ্টিবিজ্ঞান হিসেবে নিশ্চয়ই আপনি বলবেন যে কোন কোন খাবার কিংবা কি ধরনের ব্যায়াম করলে আমাদের সেই জায়গাগুলো তৈরি হবে। আমি ডাক্তার কিবরিয়াকে আবার ফেরত পেয়েছি, আমরা দুঃখিত যে তখন ইন্টারনেটটা ঠিকমতো কাজ করছিল না। আপনি আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করছিলেন যে না, কাপটি যখন উঁচুতে উঠছে তখন এই লকডাউন শিথিল করা, আপনি এর মধ্যে কোনো স্ববিরোধিতা খুঁজে পাচ্ছেন না। যদি ব্যাখ্যা করেন ডাক্তার কিবরিয়া। আমি স্ববিরোধিতা পাই না, কারণ আমরা ততটুকুই নলেজেবল যতটুকু আমাদের কাছে ডাটা আছে। আমরা আগে যথেষ্ট পরিমাণ টেস্ট করিনি। আমাদের টেস্ট কিট আসতেই সময় লেগেছে প্রায় 2 সপ্তাহ। তারপরে
প্রথম দিনে 10টা টেস্ট করেছেন, তারপরের দিনে 20টা টেস্ট করেছেন, তারপরের দিনে যতই সেন্টার করছেন, যতই টেস্ট করছেন, ততই আপনার কাছে ডাটা আসছে যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে সংক্রমণ বেশি আছে। আমরা জানি না যে আমরা কোন স্টেজে আছি, তো সেই হিসাবে স্ববিরোধিতা। কিন্তু আমরা যদি মনে করি যে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের উচিত যে আমরা নিজেদেরকে এখন মনে করতে হবে আমরা পিকে আছি, ওইটা ধরে নিয়েই আমাদের আগানো উচিত। আর সেইভাবে যদি আগাই তাহলে কোনো স্ববিরোধিতা থাকে না। যদি সেইভাবে আগাই তাহলে এটাকে পিক ধরেই যদি আগাই, তাহলে আমাদের বলতে হবে যে এখন এই মুহূর্তে আমরা দেশের বিভিন্ন জায়গায় যা দেখছি, হ্যাঁ, তা একেবারেই ঠিক না, একেবারেই উচিত না। আমি এই গত 1 মাসে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো মৃত্যু শুনিনি, আমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো এফেকশন শুনিনি। কিন্তু আমি গতকালকে একটা মৃত্যু শুনেছি, আজকে আরেকজনের মৃত্যুর মানে খুব কাছাকাছি চলে এসেছেন। আমাদের পরিবারের মধ্যেও সংক্রমণ দেখতে পাচ্ছি। কোথাও যাচ্ছি না, আমি শুধু হাসপাতালে যাই, কাজ করি, কিন্তু যেই খবরটা আগে আমরা পাইনি আমার পরিবারের মধ্যে, আমরা সেটা এখন পাচ্ছি। তার মানে সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং আমাদের কোনো ধারণাই নাই আমরা পিকে উঠেছি নাকি আমরা এখনো উঠে গেছি। মার্কেট, শপিং মল আমরা খুলে দিলাম, এই প্রশ্নই আমি করেছিলাম। আমি আরেকটু কি আমাদের ধরে রাখা দরকার ছিল কিনা, যে কাপটা যখন একটু ফ্ল্যাটুতে যে ফ্ল্যাটেনিং হবে তখন আমরা খুলতে পারতাম। আমার কথাটা হচ্ছে সেইখানেই, আমরা তো জানি না আমরা কি এখনো কার্ভে উপরে উঠছি না পিকে পৌঁছে গেছি না নামছি। কেন জানছি না আমরা? আমাদের ঘাটতিটা কোথায়, কেন জানছি না? কারণ আমরা টেস্ট করিনি তো যথেষ্ট পরিমাণে। যারা টেস্ট করেছে তারাই জানে, আর যারা টেস্ট করতে দেরি করেছে তারা সাবধানতা অবলম্বন করেছে। যেমন ব্রিটেনে, হ্যাঁ, এখন 6 সপ্তাহের দিকে এগিয়ে যাচ্ছে ব্রিটেন লকডাউনে। ইটালি পুরো 2 মাস লকডাউন ছিল এবং একটা ফেজ করে করে তারপরে আবার যাদেরকে বেরোতে দিয়েছে তাদেরকে বলেছে সকালে বেরোবে অ্যাডাল্টরা, দুপুরে বেরোবে বয়স্করা, হ্যাঁ, বিকেলে বেরোবে বাচ্চারা, যাতে কেউ কারোর সঙ্গে না মিশে। কন্ট্যাক্ট কমানোর জন্য সব রকমের চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশ বাহিনী সবাই সক্রিয় থাকার পরেও লোকজন আর কথা মানছে না। অনেক ধন্যবাদ। একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমরা আপনার কাছে আবারও আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন, ঢাকার মালিবাগ থেকে বলছি। জি ডক্টর হোসেন, আপনি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে সকল তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের যে এফেক্টেড যে হচ্ছে তার একটা কার্ভ আমরা আঁকতেছি, যে তথ্যের উপর ভিত্তি করে কার্ভটা আঁকতেছি, সে তথ্যগুলো আমার মনে হয় যেন সঠিকভাবে কালেক্টেড হচ্ছে না। আমরা বিভিন্ন টিভি চ্যানেল থেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে, সেগুলো কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের গণনার মধ্যে আসছে না। তো তাইলে আমরা কিভাবে বুঝবো? যেমন গতকাল আমি খুব খুশি হয়ে গেছিলাম যে মনে হয় কমে যাচ্ছে, আজকে আবার অনেক বেড়ে গেল। তাহলে আমাদের দেশের তথ্যগুলো কিন্তু অন্যান্য দেশের মতো আস্তে 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 পিকের দিকে যাবে, একটা ফ্ল্যাটেন অবস্থায় হবে, তারপর কার্ভটা নিচের দিকে নামবে, আমরা লকডাউন ইজি করব। আমার মনে তথ্যের মধ্যে সমস্যা আছে। তাইলে আমরা কি করে লকডাউন উঠানোর সময় হয়েছে একটা বুঝবো কি করে? আমাকে এই বিষয়ে একটু ডক্টর হোসেন অনেক ধন্যবাদ। আপনি যদি এইটা বলেন, ডক্টর হোসেন বলার চেষ্টা করছেন যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এই তথ্যগুলোর বিশ্বাসযোগ্যতা নেই, তার আসলে প্রশ্ন আছে। আসলে কিভাবে তাহলে আমরা কার্ভটা বানাবো, এটা নিয়ে তার প্রশ্ন আছে। শুনেন, বিশ্বাসযোগ্যতা যদি বলেন তাহলে অন্যের যারা কাজ করে যাচ্ছে, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, হাসপাতালের কর্মচারী, কর্মকর্তা, ডাক্তার, নার্স, এদের প্রতি আপনি সন্দেহ দেখাচ্ছেন। এদের কাজের প্রতি আমাদের মানে এদের কাজের প্রতি যে নিষ্ঠা, সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ব্যাপারটা হচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণে টেস্ট করিনি। এই যে প্রফেসর আবুল হোসেন যে কথাটা বললেন যে আমাদের কাছে যে উপাত্ত যেটা আছে সেটা সঠিক কিনা সেটা আমরা জানি না। 1 নম্বর, যারা মারা যাচ্ছে তারা কি কারণে মারা যাচ্ছে সেটাও জানি না। আমরা গত বছরে মে এবং এপ্রিল মাসে যতজন লোক বাংলাদেশে মারা গেছে তার সঙ্গে কম্পেয়ার করে বলতেও পারছি না যে ওই 2 মাসের তুলনায় এই 2 মাসে বেশি মারা গেছে কিনা আমাদের দেশে। এই ডাটাগুলি আমাদের কাছে নাই। এবার করোনায় মারা যাওয়া, করোনায় উপসর্গে মারা যাওয়া, যে করোনার মতো উপসর্গ নিয়ে কতজন মারা গেছে সেই তথ্য কিন্তু আমাদের কাছে নেই আসলে। কারণ অনেক উপসর্গ নিয়ে মারা যাওয়ার পরে টেস্ট করে আমরা দেখলাম যে তার করোনা পজিটিভ পাওয়া গেছে। এরকম অনেকে দেখেন, অনেকের বাড়িতে অনেকে এইরকম উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, কিন্তু কেউ
হ্যাঁ, সমাজে এক কোণঠাসা হবে বলেই অনেকে আবার এই সমস্ত ইনফরমেশনও দিচ্ছে না। এক ধরনের স্টিগমা কাজ করে, সোশ্যাল অবশ্যই কাজ করছে, অবশ্যই কাজ করছে। আপনি যেখানে দেখছেন ডাক্তারকে বাসা ভাড়া দিচ্ছে না, ডাক্তারকে বাসা থেকে উচ্ছেদ করে দিচ্ছে, এটা একটা আশঙ্কা থেকে, আতঙ্ক থেকে, একটা মানে জ্ঞানের অভাব থেকে। আমি মনে করি যে সবার প্রচেষ্টার ব্যাপারে, নিষ্ঠার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ইনফরমেশনটা আমরা গ্যাদার করতে পারছি না। এই যে প্রফেসর সাহেব একটু আগে বললেন, সেই হিসাবে বলছি যে আমরা ইনফরমেশন গুলি গ্যাদার করতে পারছি না। আর যা যদি গ্যাদার করেও থাকি, সেন্ট্রালি এসে পৌঁছাতে আপনার 7 দিন, 8 দিন, 10 দিন লেগে যাচ্ছে। বাই দ্য টাইম আপনি ডাটা কালেক্ট করছেন, আপনি 10 দিন, 15 দিন পিছনে আছেন। তো আমরা কি পিকে চলে গেছি, না পিকে এখনো পৌঁছায়নি, না পিক থেকে নামছি, আমাদের কোনো ধারণা নাই। বরঞ্চ সবার স্বার্থেই আমাদের ধরে নেওয়া উচিত আমরা এখন পিকে আছি। যদি মনে করি যে আমরা ওয়ার্স্ট কেসে আছি, তখন যে ম্যাক্সিমাম যে আমরা প্রোটেকশন যেটা দেওয়ার সেটা যদি চেষ্টা করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের প্রচেষ্টা সর্বাত্মক ছিল। অনেক ধন্যবাদ ডাক্তার মোজাহিরুল হক। আপনি যদি এই বিষয়ে একটু মন্তব্য করেন। ডাক্তার কিবরিয়া যে বিষয়টি বললো, আমাদের ধরে নিতে হবে যে আমরা পিকে আছি আসলে, এবং সেই অনুযায়ী আমাদেরকে আসলে রেসপন্ড করতে হবে। আপনি কিভাবে দেখছেন ডাক্তার হক? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের যে ডিজিজ কার্ভটা, এটা একটা সায়েন্টিফিক বিষয়। সিমিলারলি লকডাউনটাও একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ। লকডাউনটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ এই জন্য, এই লকডাউনের আমরা ইফেক্টিভলি করে আমরা ডিজিজ কার্ভটা ফ্ল্যাট করা বা কমাতে পারবো কিনা, সেটা দেখার জন্যই কিন্তু লকডাউনটা, যাতে মানুষ ঘরে থাকে, সংক্রমণের হারটা কমে, এটাই উদ্দেশ্য। সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমি বলবো যে আমাদের যা পরীক্ষা হচ্ছে তার মাধ্যমে যে তথ্যটা আমরা পাচ্ছি, সেইটাতে আমরা এখনো ক্লাইম্বিং স্টেজে আছি। তার মানে আমাদের কার্ভটা উপরের দিকে উঠছে। আপনি যদি আজকেরটা দেখেন আর এই গত সপ্তাহ দেখেন, তাহলেও দেখবেন যে আপনি কিন্তু সংক্রমণ আজকে যেটা, সেটা ম্যাক্সিমাম হয়েছে, তাহলে কার্ভটা উপরের দিকে আছে। এই কার্ভটাকে আমরা লকডাউনের মাধ্যমে, লকডাউনের উদ্দেশ্যটাই তাই, যে এই কার্ভটাকে আলটিমেটলি স্থিতিশীল করা। তাহলে এখন তো আমরা শিথিল করলাম, তাহলে এর পরামর্শ কি হবে? আমরা তো শিথিল করলাম, এখন কথা আছে, আমি আগেই প্রথম যেটা বলেছিলাম যে আমরা যাই করি না কেন একটা কৌশল নিয়েই করতে হবে। আমাদের কৌশলটা আগে ঠিক করতে হবে। যেমন আপনি লকডাউন শিথিল করবেন কি করবেন না, উঠাবেন কি উঠাবেন না, উঠালে কিভাবে উঠাবেন, ফেজ ওয়াইজ উঠাবেন, স্লোলি উঠাবেন, কিভাবে উঠাবেন, ঠিক আছে? এইটার একটা কৌশল আছে, এটাকে আমরা বলি এক্সিট প্ল্যান। এক্সিট প্ল্যানটা ডব্লিউএইচও থেকেই বলা আছে যে কি কি মেনে আমরা এক্সিট প্ল্যানটা তৈরি করে স্ট্র্যাটেজিক্যালি আমরা লকডাউন উঠাবো। বা সেইটা কি আমাদেরকে মানা হচ্ছে বাংলাদেশে? ডব্লিউএইচও এর যে ফেজ আউট প্ল্যান, সেটা কি মেনে আমরা করছি আসলে? না, ডব্লিউএইচও শর্ত হলো ট্রান্সমিশন যখন কন্ট্রোলড হবে, তার মানে আপনি যখন নাকি প্ল্যাটুটা থেকে নামা শুরু করবে, মানে কন্ট্রোলড, আপনি আর উঠছেন না, কার্ভটা আর উঠছে না, সেই অবস্থায় না যাওয়া পর্যন্ত আমরা কিন্তু এই লকডাউন কোথাও শিথিল। অনেক ধন্যবাদ। এই প্রশ্নই আমি করব ডাক্তার নিজামুল হক ভূঁইয়াকে। বলা হচ্ছে যে আসলে ব্যবসায়ীদের চাপে সরকার বাধ্য হয়েছে লকডাউনটা শিথিল করবার জন্য, কারণ ব্যবসায়ীদেরকে, কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়, কলকারখানা খুলতে হয়। বাংলাদেশের আপনি জানেন যে পার্লামেন্টের বেশিরভাগ সদস্য, প্রায় 70% হচ্ছে ব্যবসায়ী, তারাই রাজনীতিবিদ। তো ব্যবসায়ী রাজনীতিবিদদের যে নেক্সাস, তারা খুব পাওয়ারফুল, এবং তাদের চাপে সরকার বাধ্য হয়েছে এই লকডাউনটা শিথিল করবার জন্য। আপনি কি মনে করেন? নিজামুল হক ভূঁইয়া, আমি খুব দুঃখিত, এই উত্তরটি আমি নিব বিরতির পরে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি যাব, আপনি একটু ভাবতে থাকেন প্রশ্নের উত্তরটির জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের করোনা সংকট সমাধানের উপায় কি। সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি। দর্শক, সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান পদ্মা ব্যাংক আওয়ার ডেমোক্রেসি, আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম বাংলাদেশের করোনা সংকট সমাধানের উপায় কি। বিরতির আগে খানিকটা কথা বলেছি, আমাদের সঙ্গে 5 জন আলোচক যোগ দিয়েছেন। একটি প্রশ্ন ছিল ডক্টর নিজামুল হক ভূঁইয়ার কাছে, যে ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং তাদের চাপেই কি আসলে দোকান, শপিং মল এই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। আবার এটাও তো বাস্তবতা যে জীবন এবং জীবিকা অনেক সময় মুখোমুখি দাঁড়িয়ে যায়।
যদি কলকারখানা দোকান না খুলে তাহলে মানুষের বেতন ভাতা কিভাবে হবে, সে খাবার কিভাবে পাবে, রিকশাওয়ালা যাত্রী কোথায় পাবে? তো এই সংকটের একটা দ্বান্দ্বিক সমাধান আমরা কিভাবে করব আসলে, জীবন বনাম জীবিকা? ডক্টর ব্যবসায়ী ভূঁইয়া। সমিতির, আমি যেটা মনে করি যে ব্যবসায়ী সমিতির চাপে দোকান খোলা হয়েছে, এটা যেমন সত্য, আমার জি ব্যবসায়ীদের মধ্যে আবার দ্বিধা বিভক্ত। আমরা দেখেছি যে রাজশাহী বিভাগে, চট্টগ্রাম বিভাগে, ঢাকাতে বড় বড় মার্কেট গুলো তারা খুলছে না, তো তারা তো অনেক বড় বড় ব্যবসায়ী, তাদের মধ্যে তো দ্বিধা বিভক্ত। তারা যদি ঐক্যবদ্ধ থাকতো এবং সরকারের সাথে সমঝোতা করে বলতো যে আমরা এই কারণে আমরা মার্কেট খুলবো, কিন্তু সরকার গত 2 মাস পর্যন্ত সবাইকে খাদ্য দ্রব্য দিচ্ছে, তারপর আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছানো হচ্ছে, না খেয়ে তো এ পর্যন্ত কেউ মরে নাই। আমরাও আমাদের ওয়েতে বিভিন্ন ভাবে আমরা মানুষকে হেল্প করতেছি। যে সমস্ত ব্যবসায়ীরা আমাদের সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য ব্যবসায়ী, ওনারাই তো সেই ব্যাপারটা দেখতে পারতো, কিন্তু ওনারা না করে যদি ওনারা এই হোমোজিক্যাল একটা জি ডিসিশনের মধ্যে এসে মার্কেট খুলে দেওয়া হলো, এটা খুবই দুঃখজনক। না, ওনারা তো অনেক বড় ব্যবসায়ী, বলা হচ্ছে যারা ছোট দোকান কর্মচারী, বিশেষ করে এসএমই, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের তো জীবন জীবিকাটা সংকটের মধ্যে। তারা তো অনেক বড় ব্যবসায়ী, হাজার কোটি টাকার মালিক, তাদের খুব সমস্যা হবে না? আপৎকালীন সময় আমরা তাদেরকে খাদ্য সাহায্য করলেই তো হতো। তারা জি তো এই মুহূর্তে তাদের ক্ষুধা নিবারণের জন্য খাদ্য প্রয়োজন, এই মুহূর্তে তো তাদের আমোদ ফুর্তি বা আনন্দ করার প্রয়োজন নাই। ঈদের আনন্দ এই বছর কারোর জন্যই না, কারণ সবাই এত বেশি ক্লাসের মিছিল দেখতেছে প্রতিদিন প্রতিনিয়ত বিশ্বে এবং জি বাংলাদেশে। জি তো আমি মনে করি যে এই মার্কেট খোলাটা এই মুহূর্তে কোনোভাবেই যুক্তিসঙ্গত হয় নাই। ব্যবসায়ী জি সমিতি যেটাই করেছেন, আমি মনে করি যে ওনারা এই জিনিসটা এখনো রিথিঙ্ক করার সময় আছে, এখনো আরো 14 দিন সময় আছে। জি কারণ আজকে যে অবস্থা দেখেছি, আজকে আমাদের 876 জন বোধহয় করোনা ভাইরাসে আক্রান্ত 887 জন। হ্যাঁ, তো হ্যাঁ, জি সুতরাং আপনি জানেন যে নয়শোর সে কাছাকাছি। আলিবাবার যে বিখ্যাত যে যিনি হচ্ছেন আমাদের ওনার, তিনি জ্যাক মা একটা বলেছেন যে 2020 সালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রফিট। 21 সালে প্রফিট করা যাবে, 20 সালে তিনি বলেছেন বেঁচে থাকাটাই প্রফিট। তো সেইটা কি আসলে আমরা ব্যবসায়ীরা শুনছি কিনা, সেই আলোচনা আমরা এগিয়ে নিব। আমি একটু যাবো ডক্টর মোহিত কামাল, আপনি যদি বলেন এবার যে কি ধরনের মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে আমরা পড়ছি এই লকডাউনে, যখন ঘরে থাকতে হচ্ছে, আবার অনেকের জীবিকা হারানোর ভয় থাকছে। আপনার বিষয় নিয়ে যদি একটু আপনি বলেন তাহলে খুব ভালো হয়। ইভেন একজন বলেছেন যে এক ধরনের স্টিগমা তৈরি হচ্ছে, যে মাকে ফেলে জঙ্গলে চলে যাচ্ছে, দাফন করাতে যাচ্ছে না। তো এইটা তো একটা মানসিক সমস্যাও তৈরি করছে। একটু প্লিজ ডক্টর মোহিত আমরা কামাল। কয়েকটা স্তরে মানসিক সমস্যা লক্ষ্য করছি। একটা হচ্ছে জি যা সাধারণ জনগোষ্ঠীর এক ধরনের সমস্যা, যাদের স্বজনরা ফ্রন্ট লাইনে কাজ করছে, চিকিৎসা কর্মী, পুলিশ, তারপরে ব্যাংকার অথবা সাংবাদিক, অথবা আমরা এখন দেখছি প্রশাসনের লোকজন যারা মানবিক সাহায্য দিতে গেছে তারাও সংক্রমিত হচ্ছে। তাহলে এই এদের যে স্বজনরা ঘরে আছে তাদের এক ধরনের সমস্যা, যারা পজিটিভ হয়ে গেছে তাদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা, যারা আইসোলেশন বা কোয়ারেন্টাইনে আছে তাদের আরেক ধরনের উৎকণ্ঠা, এবং যারা আইসিইউতে গেছে তাদের আমরা বলি আইসিইউ সাইকোসিস অথবা ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার, ভয়ে আতঙ্কে পুরো মানসিক রোগী হয়ে যাচ্ছে। সুতরাং ধাপে ধাপে আমরা দেখছি যে এই ধরনের মানসিক বিপর্যয় ঘটছে। তো এখন এগুলোর প্রতিকার কি, আমি যদি বিশদ ব্যাখ্যা না গিয়ে, কারণ আপনাদের কথা বলার স্কোপ কম, আমি বলতে চাই যে একটা ইতিবাচক কিছু আমরা দেখতে চাই। ইতিবাচক, আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন উদ্ধৃতি দিয়ে, এখন বেঁচে থাকাটাই হচ্ছে বড় মূলধন। অর্থাৎ এই ভাইরাসের যে ধ্বংসযোগ্য, এটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পর আমরা এটাকে মানে অ্যাডজাস্ট করবো, এটার সাথে খাপ খাওয়াবো, এটাকে আমরা মোকাবেলা করব, এটার সাথে আমরা মানিয়ে নিব, এটাকে অ্যাবজর্ব করব। অল্টার করার আমরা পারছি না, আমরা কোনো কিছু মানছি না, সুতরাং আমরা এটাকে পরিবর্তন করতে পারছি না, ধাপে ধাপে আমরা পরিবর্তন করব। ইতিবাচক ভাবে কি আমরা কয়েকটা জিনিস একটু তুলনামূলক ভাবে বলতে পারি যে করোনা ভাইরাস কতটুকু ভয়ঙ্কর। যখনই কতটুকু ভয়ঙ্কর বলবো তখন আরেকটা কিছুর সাথে তুলনা করতে হবে। আমরা ইবোলা ভাইরাসে দেখেছি ওখানে যতগুলো সংক্রমিত হয়েছে তার অন্তত 50% মারা গেছে ইবোলা ভাইরাসে, এবং সেটা আরেকটা হচ্ছে যে সার্স ভাইরাসে, যেটা মিডল ইস্টে হলো, সেখানে 37% মারা গেছে যারা সংক্রমিত হয়েছে। আর আমাদের এখন 40 লাখ বিশ্বজুড়ে অতিক্রান্ত হয়েছে সংক্রমণ, মারা গেছে 2 লাখ, আজকে আমি দেখেছি 80,000। তাহলে আমাদের মৃত্যু আছে, কিন্তু রেট আমরা কিন্তু ওগুলির চেয়ে অনেক কম। তো সেগুলির ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন আমাদের সারা গিলবার্ট, স্যাডক্স 1, একটা উনি ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যবহার করেছেন, এবং ব্যবহার করে ফলাফল পাওয়ার আগে 80% কনফিডেন্স লেভেলে গিয়ে উনি বলছেন যে ওনারা প্রোডাকশন শুরু করে দিয়েছেন। তো এগুলো আমাদের একটু ইতিবাচক দিক। আমরা দেখছি যে যুক্তরাজ্যের শিকাগো ইউনিভার্সিটিতে যে রেমডেসিভির যেটা তৈরি হলো, যেটা গিলবার্ট সায়েন্সের যে প্রোডাকশন,
যেটা মুলেন নামে একজন আমাদের সায়েন্টিস্ট সেটাকে করছেন, সেটা অলরেডি কিন্তু একটা এফডিএ বলে এটাকে অনুমোদন দিয়েছে ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে, এফডিএ পুরো অ্যাপ্রুভাল দেয় নাই। তো এরা একটু ভালো আমরা দিক লক্ষ্য করছি, ইতিবাচক দিকগুলি আমরা দেখবো। ইতিবাচক দিকগুলি যদি দেখি তাহলে আমরা প্রস্তুত সামনে আনতে চাই। ডাক্তার কিবরিয়াকে আমি জিজ্ঞেস করবো, যেহেতু চিকিৎসা বিজ্ঞানী, এই যে রেমডিসিভির কথা বলা হচ্ছে, আজকে আমি বিবিসি শুনছিলাম, তারা বলছে এটা কোনো ধন্বন্তরী না, এবং বাংলাদেশও 8টা কোম্পানি এটা উৎপাদনের অনুমতি চেয়েছে। বলা হয়েছে এইটা হচ্ছে করোনাতে যে আপনি থাকতে হবে আপনার হাসপাতালে 14 দিন, এটাকে 11 দিনে নামিয়ে আসতে পারে। তারা স্টাডি করে দেখিয়েছে রেমডিসিভি যারা গ্রহণ করেছে এবং যারা গ্রহণ করেনি মৃত্যুর হার সমান। তার মানে এটা কোনো ধন্বন্তরী না, এবং খুব বেশি টেস্ট না করে এটা মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দেওয়া হয়েছে। এবং আমাদের 8টি কোম্পানি যারা উৎপাদন করছে তারা দাবি করছে এটা একটা, এই চিকিৎসা, করোনার চিকিৎসায় এইটা একমাত্র ঔষধ। এইটাকে একটা মিথ তৈরি করছে কিনা, আমাদের করোনাতে শৈথিল্য আনবে কিনা? দেখুন, একটা আমি মনে করি যে যদিও এটা একটা ইতিবাচক একটা নিউজ, কিন্তু এটা সায়েন্টিফিক না। আমি আপনাকে কেন বলছি এই জন্য, ল্যান্ডসেট হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট অনার্ড একটা জার্নাল, মেডিকেল জার্নাল, নাম্বার 3 ইন দ্য ওয়ার্ল্ড। এইটাতে 29শে এপ্রিল পাবলিশড হয়েছে ডাবল ব্লাইন্ডেড র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। হ্যাঁ, এবং এই ট্রায়ালটা হয়েছে চায়নাতে ফেব্রুয়ারি 6 থেকে মার্চের 12 তারিখ পর্যন্ত, এবং এইখানে প্লেসিবো কন্ট্রোলও ছিল এবং রেমডিসিভিরও পেয়েছে। এবং এই স্টাডিতে ল্যান্ডসেটে 29 তারিখ, আজ থেকে 9 দিন আগে পাবলিশড হয়েছে যে এইখানে সিগনিফিকেন্স, আমরা সমস্ত কথাগুলি বলি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সের উপর ভিত্তি করে, নিশ্চয়ই এই দুইটার মধ্যে মৃত্যু এবং ভালো হয়ে যাওয়ার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। শুধু নিউমারিক্যাল ডিফারেন্স হয়। যারা 10 দিনের কম ভুগে এই রেমডিসিভির নিয়েছেন তাদের সঙ্গে যখন তুলনা করা হয়েছে, তখন দেখা গেছে এক গ্রুপ ভালো হয়েছেন 21 দিনে, আর আরেক গ্রুপ ভালো হয়েছেন 23 দিনে। 2 দিনের তফাৎ হচ্ছে। যারা, এমনকি এটাও বলা হয়েছে, আপনি শুনলে অবাক হবেন, যে যারা 10 দিনের বেশি ভুগে সিমটম নিয়ে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন, যদিও সিগনিফিকেন্ট না, কিন্তু যাদেরকে রেমডিসিভির দেওয়া হয়েছিল তাদের মধ্যে মৃত্যুর হার বেশি ছিল যারা 10 দিনের বেশি ভুগে তারপরে মেকানিক্যাল ভেন্টিলেশনে এসেছেন। আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন? আমরা এখন চাচ্ছি কি এই সময়ে যে ডুবন্ত মানুষ খড়কুটা ধরেও বেঁচে থাকতে চায়, রাইট? জি। এখন এই ব্যবসায়ীরা, ঔষধ ব্যবসায়ীরা যে কোনো ভাবে পারেন তাদের ব্যবসা চালানোর জন্য এই কথাটা বলবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে 152টা ইনস্টিটিউশনে 2400 পেশেন্টের উপরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হচ্ছে, এখনো রিপোর্ট বের হয়নি। তো এই সমস্ত কিছু, এই রিপোর্টটা জানার আগ পর্যন্ত আমরা শুধু ইতিবাচক চিন্তা করতে পারি, হ্যাঁ, কিন্তু ঢালাও ভাবে প্রত্যেকের ভাবে ইউজ করে আমার মনে হয়। অনেক ধন্যবাদ ডাক্তার কিবরিয়া আপনাকে। এই প্রশ্ন আমি ডাক্তার হককে একটু করব। বাংলাদেশের যে 8টি কোম্পানি অনুমতি পেয়েছে রেমডিসিভি উৎপাদন করবার জন্য, এবং এক ধরনের দাবি তারা করছে যে এইটা হচ্ছে এক ধরনের ধন্বন্তরী, এটা যে কোভিড-19 এর ঔষধ, কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে না। এটা কেবল হচ্ছে হাসপাতালে থাকার সময়কে কমিয়ে আনতে পারে। তো এইটা যদি এইভাবে ছড়ায় তাহলে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি আমাদের মধ্যে তৈরি হতে পারে যে ওষুধ আমার কাজ করবে, একটা প্লাসিবো ইফেক্ট। আসলে এটা কাজ করবে না, ফলে আমরা লকডাউন কিংবা করোনা আরো শৈথিল্য প্রদর্শন করব। এর সমাধানটা আমরা কিভাবে করতে পারি, ডাক্তার হক? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে একটা মিথ তৈরি করতে পারে। আমি কিবরিয়া সাহেবের কথা শুনছিলাম, এবং আমরা, আমাদের কাছে এই পর্যন্ত যা ইনফরমেশন সেটা হলো যে আমেরিকার এফডিএ, তারা যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এইটাকে অনুমোদন দিয়েছে নট অন এ রেগুলার বেসিস, এইটা রেগুলার প্রসেসের মাধ্যমে দেয়নি। তারা বলছে এটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, ইইউএ, তার মানে এটাকে ইমার্জেন্সি ইউজ অথরাইজ করা হয়েছে সেটা। এবং আপনি যদি আবার জাপানে এটা ব্যবহার করা হচ্ছে, সেইখানে যেটা তাদেরকে বলা হয়েছে, সেইখানে তাদেরকে বলা হচ্ছে যে একটা এই ইয়েটা তারাও সেই অলমোস্ট ইমার্জেন্সি জন্যই তারা এটাকে কিন্তু অথরাইজ করেছে। তার মানে 2টা কান্ট্রির আমি এক্সাম্পল দিলাম। চায়না যেটা এটা ব্র্যান্ডের জন্য এখন চেষ্টা করতেছে, অ্যাপ্লাইও করেছে। এবং এই যে আমি 3টা রাষ্ট্রের কথা বললাম,
এরা কেউই কিন্তু এখন পর্যন্ত এই আমাদের এই ওষুধটাকে রেমডেসিভির ওষুধটাকে এখনো পর্যন্ত কিন্তু করোনার ঔষধ বলে সেইভাবে Exactly. কেউই বলেন। এটা Exactly. হলো এক নম্বর। রাইট। দ্বিতীয় যে বিষয়টা আসলো, কিবরিয়া সাহেব সুন্দর করে বলেছেন, আমিও আর এটা ডিটেলসে যাব না। আমি অন্তত এইটুকু বলবো যে এটার দেখা গেছে যে কেন ব্যবহার করেছে এবং ব্যবহার করে কি ফল পেয়েছে, সেটা ওই যে এটাতে হলো আমাদের যে হসপিটাল স্টেটা সেইটা কিছুটা কমাবে, আপনি কমিয়ে সঠিকই আনতে পারে। বলেছেন, এবং Right. কমিয়ে আনতে হবে। সেটাও খুব বেশি দিনের না, 15 দিনের জায়গায় 11 দিন, তাই তো স্টাডি রিপোর্ট যেটা। আর তারপরে এটাকে আপনাকে মডারেট এবং মাইল্ড যাদের নাকি সিমটমস আছে তাদের মধ্যে ব্যবহার করে এই রেজাল্টটা পাওয়া গেছে। অনেক কিন্তু- ধন্যবাদ ডাক্তার হক। জি, শেষ করেন, একজন দর্শক যোগ দিতে যাচ্ছেন। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা মৃত্যু ঝুঁকি থেকে বাঁচাবে বলে কোন রকম প্রমাণিত Exactly. হয়নি এখন সেই পর্যন্ত। প্রচারটা যেন না হয় আমাদের এখানে, যেটা হ্যাঁ, শুরু হয়েছে আমাদের অলরেডি। চেষ্টা করতে অনেক হবে। ধন্যবাদ, এটাকে আমাদের ডিমিস্টিফাই করা দরকার। প্রিয় দর্শক, আপনার পরিচয় বলে যদি প্রশ্নটি উত্থাপন করেন। থেকে বলছিলাম এবং আমার নাম শামসুল হক আলভী। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন দেশে দেখতেছি কি যে ইন্ডিয়া তো দেখেন, অন্যান্য দেশে দেখেন যে জোন বাই জোন ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে এরকম কোনো অ্যাক্টিভিটিসও দেখা যাচ্ছে না, আর এরকম কোনো নিয়মও দেখা যাচ্ছে না। যদি আপনি দেখেন ইন্ডিয়াতে মুম্বাই, মহারাষ্ট্রতে এখানে রেড জোন করা হয়েছে, কিন্তু আমাদের ঠিক এই সিচুয়েশনটা ঢাকাতে। কিন্তু ঢাকাতে অ্যাক্টিভিটিস আর রাজশাহীর অ্যাক্টিভিটিস সেম, কিন্তু আমাদের যদি অ্যাক্টিভিটিস গুলো একটু ডিফারেন্স করা হতো, লাইক আপনার ঢাকাতে অ্যাক্টিভিটিসটা একটু বেশি, রাজশাহী যেহেতু কম, এখানে যদি শিথিল করা হতো, তাহলে আমার মনে হচ্ছে যে রোগীর সংখ্যা একটু কমানো যেত। কিন্তু ঢাকাতে দেখা যেতেছে কোনো অ্যাক্টিভিটিসই নাই, যেরকম রাজশাহীতে সেরকম ঢাকাতে, কিন্তু জি। ঢাকার জন্য আলাদা প্ল্যান, নারায়ণগঞ্জের অনেক জন্য আলাদা ধন্যবাদ প্ল্যান। প্রশ্ন করার জন্য। আমি একটু মিস্টার লেনিনের কাছে যাব। আমরা জানি যে আজকে যে টেস্টের কথা বলা হচ্ছে, টেস্ট বাড়ানো হবে। আমরা দেখি গণস্বাস্থ্য কিট নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক সমালোচনা হয়েছে, এবং গণস্বাস্থ্য আজকে থেকে তারা দাবি করেছে যে তারা হচ্ছে জিআর র্যাপিড ডট ব্লড কিট, সেইটা দিয়ে তারা টেস্ট করা শুরু করবে, ক্লিনিক্যাল ট্রায়াল তারা শুরু করতে যাচ্ছে। যারা হয়তো বয়স্ক এবং বিনা পয়সায় তারা এটা করতে যাচ্ছে। তারা বলেছে কেউ তো একবার টেস্ট করে পজিটিভ হয়েছে, পরের বার টেস্ট করে নেগেটিভ হয়েছে, তৃতীয়বার সে আবার টেস্ট করতে চায় আরো কনফার্ম হওয়ার জন্য, তাদেরকেও তারা টেস্ট করবে। এই গণস্বাস্থ্যের কিট নিয়ে যদি একটু বলেন। অনেক পানি এটা নিয়ে ঘোলা হয়েছে তো। ওনারা টেস্ট করবেন ট্রায়াল স্টেজে এবং এটি 200টা মতন করবেন, এটাই ওনারা বলেছেন। সুতরাং এটাকে খুব মানে অনেক অংশে অনেকে মনে করছেন যে এটা হয়ে যাচ্ছে, মানে একদম অনেক বিস্তর ভাবে অনুমোদন হয়ে গেছে কিংবা অনুমোদনের ভিতরে ঢুকে গেছে, এরকম অনেকে মনে করছেন। না, আমি মনে করি যে গণস্বাস্থ্যের এই কিটটা নিয়ে আমাদের এখানে যেই ধরনের রাজনীতি সহ এবং একই সাথে সরকার পক্ষের জায়গা থেকে, সরকারের বিভিন্ন প্রশাসনের মধ্য থেকে যে আলাপ আলোচনা এবং একই সাথে গণস্বাস্থ্যের পক্ষ থেকেও যে ধরনের আলাপ আলোচনা হয়েছে, এটা আসলে খুব বেশি প্রয়োজনীয় ছিল না। কেননা গণস্বাস্থ্য প্রাইমারিলি দাবি করেছে একটা জিনিস, এবং সেই জিনিসটা যখন দাবি করেছে তখন সেটার ক্ষেত্রে এই মহামারী পরিস্থিতিতে সেটা যথেষ্ট সম্মান জানিয়ে শোনার এবং বোঝাপড়ার একটা প্রয়োজন ছিল। আমরা যখন বলছি বা মনে করছি যে বাংলাদেশের নাগরিকরা কি কোনোভাবে ডাক্তার, নার্স কিংবা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সরকারের জায়গা থেকে একরকমের বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখছি। শুধু গণস্বাস্থ্যের ক্ষেত্রেই যে এটা হয়েছে তা আমি মনে করি না, এবং তাদের এখনো তারা ঔষধ প্রশাসনের যে নির্ধারিত 6 জনের একটি কমিটি করা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে, যেটা ওখানে হয়তো এটা পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপরের মধ্য দিয়ে এথিক্যাল ক্লিয়ারেন্সের একটা ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো সেই জিনিসটা হওয়ার একটা প্রক্রিয়ার ভিতরে আছে, কিন্তু যেই ধরনের সময় ক্ষেপণ এখানে হচ্ছে, আমি মনে করি যে এই মহামারী পরিস্থিতিতে এটা একদমই কাম্য নয়। এবং সরকারকেও আসলে মানবিক হতে হবে ডাক্তারদের বক্তব্যের ক্ষেত্রে, নার্সদের কর্মকাণ্ডের ক্ষেত্রে, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও। কেননা বিভিন্ন রকমের নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ধরনের নির্দেশিকা কতটুকু সংবিধান সম্মত, কতটুকু মানবাধিকার আইনসম্মত, কতটুকু মহামারী পরিস্থিতি সম্মুখে কোট আনকোট ওনারা তো যুদ্ধ বলছেন, যুদ্ধে কতটুকু কাজে লাগবেন ততটুকু আমার নিয়ে সন্দেহ আছে। অনেক ধন্যবাদ। আমি একটু যাব নিজামুল হক ভূঁইয়া, যদি বলেন। আমরা ধরতে পারছি যে আসলে কোনো করোনার ঔষধ এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, ভ্যাকসিন তো আরো পরের ব্যাপার। এখন একমাত্র সম্বল হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, স্বাস্থ্য বিধি কিভাবে মানা যায়। তাই একজন পুষ্টি বিজ্ঞানী হিসেবে আপনি যদি বলেন যে
কোন ধরনের খাবার কিংবা কি ধরনের জীবনাচরণ এখন এই সময় দরকার আসলে আমাদের জন্য, ডক্টর ভূঁইয়া? প্রথমত আমাদেরকে ব্যালেন্স খাওয়ার কথা আমরা সবসময় বলে থাকি। আমরা ব্যালেন্স খাওয়ার জন্য সবাইকে আমরা সবসময় উপদেশ দিয়ে থাকি। এই মুহূর্তে আমরা মনে করি যে একজন মানুষের প্রতিনিয়তই একজন পুরুষের 2400 থেকে 2600 কিলো ক্যালোরি খাবার প্রয়োজন এবং একজন মহিলার 2000 থেকে 2200 ক্যালোরির প্রয়োজন। এর মধ্যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন, তার পানিও খেতে হবে প্রচুর পরিমাণে। এর মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন সিটাও এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ভিটামিন সি সোর্সটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। আমাদের লেবু থেকে আমরা পাচ্ছি, আনারস থেকে পাচ্ছি, এখন কাঁচা আমের সিজন আছে, কাঁচা আমের আমরা শরবত করেও খেতে পারি। তরমুজে আমরা ভিটামিন এও পাচ্ছি, ভিটামিন সিও পাচ্ছি। তরমুজের যে আমাদের টক্সিক গুলো বা আমাদের শরীর থেকে বের করে দেয়, তরমুজটা আমরা আপনার অ্যাভেলেবল পাচ্ছি। তারপরে আমাদের এখানে পেয়ারা পাচ্ছি আমরা সারা বছর। আর ভিটামিন সিটা আমাদের সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে। আবার আমাদের রিপেয়ার করার জন্য, যেমন আমার করোনা ভাইরাসে আমার গলার মধ্যে ক্ষত হচ্ছে, টিস্যু ক্ষয় হচ্ছে, সে সময় আমরা ভিটামিন এ, যেমন টমেটো আমরা অ্যাভেলেবল পাচ্ছি। টমেটোতে ভিটামিন এ আছে, গাজরে ভিটামিন এ আছে, আমাদের মিষ্টি কুমড়াতে ভিটামিন এ আছে, পাকা আমে ভিটামিন এ আছে। অর্থাৎ আমাদেরকে ক্যারোটিন জাতীয় খাবারও খেতে হবে, আমাদের ভিটামিন সি জাতীয় খাবারও খেতে হবে, আমাদের মাছ, মাংস, ডিম, দুধ, আমাদের প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। পারলে আমরা টক দই খাবো, প্রোবায়োটিক্স, যেটা আমাদের ডাইজেস্টিভ, কারণ আমাদের অনেকের দেখা যাচ্ছে অত করোনা আছে, তার মুখে রুচি নাই, সে হয়তো দইটা খাচ্ছে, সেখান থেকে সে ক্যালসিয়াম ইনটেক করতে পারছে। আরেকটা যে বলা হচ্ছে যে সানলাইট থেকে, যে রোদ থেকে যে ভিটামিন ডি এর, সানলাইটটা খুব দরকার। কারণ ঘরের মধ্যে যেহেতু আমরা থাকছি, একটা অন্ধকারের মধ্যে, লাইট, প্রকৃতির যে লাইট, সূর্যের আলো থেকে কিন্তু অনেকে বঞ্চিত হচ্ছি আমরা আসলে। সেইটা কতটা জরুরি এই সময় ভিটামিন ডি নেওয়ার জন্য? এখন তো সবাই কিন্তু ঘরের মধ্যে যারা থাকবে, বিশেষ করে এটা তো এখন করোনার কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেক ভদ্র মহিলা এবং আমাদের অনেক বয়স্ক লোক এসির ভিতরে থাকে, গাড়িতে উঠে চলে যায়, দেখা যাচ্ছে ওনার ভিটামিন ডি সমস্যা। আসলে 10 থেকে 15 মিনিট ধরে আপনি রোদে থাকেন, আর আমার ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। তারপর আমাদের মাশরুম, আমাদের সাভার এলাকাতে প্রচুর মাশরুমের চাষ হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি ইনটেক করতে পারি। মাশরুম খাবার আমাদের এখানে বাংলাদেশে এখন অনেক জায়গায় মাশরুম মানুষ খাচ্ছে। আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজও করতে হবে। আমরা গুগলে বা আপনার ইউটিউবে যাওয়ার পর দেখবেন যে বিভিন্ন ধরনের ব্যায়ামের ব্যবস্থা আছে। সেই ব্যায়ামগুলো আপনি এক জায়গায় থেকে দাঁড়িয়ে, বসে বা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আপনার যে খাবারটা আপনি ইনটেক করতেছেন, আপনার মুভ করতে পারতেছেন না, আপনাকে হোম স্টে করতে হইতেছে। সেই কারণে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজও করতে হবে, ব্যালেন্সও করতে হবে। আর আমি যেটা বললাম, ভিটামিন এ আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে, ভিটামিন সি আর ভিটামিন এ আমাদের যে ক্ষতগুলো সেটা রিপেয়ার করবে। ভিটামিন এ এবং সি জাতীয় খাবার আমাদের চতুর্পাশে অ্যাভেলেবল আমরা পাচ্ছি। আমাদের দামি খাবারের প্রয়োজন হচ্ছে না, আমরা অ্যাভেলেবল খাবারগুলোর দাম খুব বেশি না, পেয়ারার দাম খুব বেশি না, ছোট একটা আনারসের দাম 10 টাকা দিয়ে আপনি পাবেন, তরমুজ খেতে পারেন। এগুলো এখন এই মুহূর্তে আমাদের বাজারে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর ভূঁইয়া। একটু মোহিত কামাল, আপনি যদি বলেন যে মানসিকভাবে জোর বাড়ানোর জন্য কি কি আমরা করতে পারি, আসলে আপনার পরামর্শ কি মনোবিজ্ঞানী হিসেবে? বলতে চাচ্ছিলাম, প্রথম কথা হচ্ছে, কেউ পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে খুব সাহসী হবে, কেউ দুর্বল হবে। দুর্বলতা তার অপরাধ নয়, দুর্বলতা হচ্ছে তার বৈশিষ্ট্য। সবাই সমান সাহসী হবে না, সবাই রুবায়েত হবে না, কেউ কেউ মোহিত কামালের মতো দুর্বল হবে, এটাকে মেনে নিতে হবে। আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমরা লক্ষ্য করছি যারা এমপ্লয়ি বার্ন আউট হচ্ছে, যারা ফ্রন্ট লাইনে আছে, অনেকে এমপ্লয়ি বার্ন আউট খুবই গুরুত্বপূর্ণ, তারা ইমোশনালি এক্সজস্টেড হয়ে যাচ্ছে, তাদের মানবিক যে মানুষকে সেবা করার বিষয়গুলো সেগুলো একটু কমে যাচ্ছে, তাদের দরদি মনে একটু ঘাটতি তৈরি হচ্ছে, অধৈর্য তৈরি হচ্ছে, রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে। এগুলোকে মোকাবেলা করতে হবে যথাযথ সার্ভিসটাকে উন্নত করার জন্য। এই জন্য অথরিটির যে সাপোর্ট, অথরিটির যে কমিউনিকেশন, একটু ভার্বাল যে প্রণোদনা, অর্থনৈতিক প্রণোদনা, একটু ভালো কাজ করছে প্রণোদনা, এখন খারাপ কিছু হলে সেটা বেগমান ভাবে ছড়িয়ে যায় মিডিয়াতে, কিন্তু তারা যে প্রচুর দিনরাত পরিশ্রম করছে এবং প্রচুর রোগী দেখছে সেটা কিন্তু মিডিয়াতে আসে না। মিডিয়াতে কোনটা আসে, কোনটাকে রিসিভ করা হলো না, কোনটা পথে পথে মরে গেল, ওইরকম বিচ্ছিন্ন ঘটনাগুলি আসে, যদিও এরকম আসা উচিত নয়, কিন্তু তখন তারা খুব মানসিকভাবে ভেঙে পড়ে। এটাকে আমরা এমপ্লয়ি বার্ন আউট বলছি। আর আপনি যেটা বলেছেন যে ইমিউন যদি না বাড়ে তাহলে তো আমরা রোগ প্রতিরোধ করতে পারবো না। আমাকে স্ট্রেস মোকাবেলা করতে হলে প্রস্তুতি, আমার প্রস্তুতি, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে আমি মানসিকভাবে আমাকে করোনা আক্রান্ত করলে আমার ভিতরে কি রসদ আছে, আমার ভিতরে কি শক্তি আছে যেটা দিয়ে আমি করোনাকে মোকাবেলা করবো। সেটা হচ্ছে অবশ্যই
স্ট্রেসকে শাসন করতে হবে। স্ট্রেস আমাদের ইমিউন সিস্টেমটাকে ডিসরাপশন করে দেয়, আমাদের ব্লাডের টি লিম্ফোসাইট প্রোডাকশন যেটা সৈনিক হিসেবে কাজ করে, যে শত্রু আমার ভিতরে ঢুকে তাকে প্রতিরোধ করার জন্য সেই টি লিম্ফোসাইট প্রোডাকশন ইম্পেয়ার্ড হয়ে যায়। সুতরাং স্ট্রেসকে শাসন করার জন্য অবশ্যই যোগা, মেডিটেশন, এক্সারসাইজ এগুলি করতে হবে। এবং যারা অতি উদ্বেগে ভুগেন, ঘুম টুম চলে গেছে, দৈনন্দিন কাজ কারবার ব্যাহত হচ্ছে, তারা অবশ্যই মনোচিকিৎসা গ্রহণ করতে হবে। জি জি, ডক্টর মোহিত কামাল, অনেকের মধ্যে একটা স্লিপ ডিপ্রাইভেশন দেখা দিয়েছে, আসলে আমি নিজেও এটার শিকার। তো এদের জন্য কি বলবেন? ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে আপনি সারাক্ষণ হয়তো নিউজ নিচ্ছেন, আপনি আমাদের ব্রেনের একটা অংশ আছে, এটাকে লিম্বিক সিস্টেম বলি, এটা আমাদের আবেগ তৈরি করে। এই লিম্বিক সিস্টেমে একটা সুইচ বোর্ড আছে, এটাকে বলে অ্যামিগডালা। এটা সবসময় যদি আলোড়িত থাকে, উত্তপ্ত থাকে, সবসময় যদি আমি কতজন মারা গেল, কতজন আক্রান্ত হলো, কোন দেশের কি অবস্থা, নেগেটিভ খবরগুলি নিতে থাকে, আমার ওটা সবসময় উত্তপ্ত থাকবে অ্যামিগডালা। তখন আমার ঘুম চলে যাবে, আমি পরবর্তীতে আরো মানসিক রোগের সঙ্গে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবো। এই জন্য প্রথম পরামর্শ হচ্ছে এই ধরনের যারা আছে তারা বিশেষ একটা সময়ে অবশ্যই আপডেটেড হবেন। বিশেষ একটা সময় 20 থেকে 30 মিনিট আপনি শুনেন, এবং সারাক্ষণ আপনি টেলিভিশনে বসে থাকবেন না, ল্যাপটপ বা মোবাইল নিয়ে বসে থাকবেন না। অবশ্যই এই জিনিসটা আপনাকে করতে হবে। আর এন্টিসিপেটরি অ্যাংজাইটি, কি আপনি চিন্তা করছেন যে আমার ভবিষ্যতে কি হবে, অর্থনৈতিক ভাবে কি হবে, দেশের কি হবে, আপনি একটি চিন্তাবিদ মানুষ, দেশের কি হবে, অর্থনীতির কি হবে, এসব নিয়ে আপনি চিন্তা করছেন। এই অতি চিন্তাকে আপনি শাসন করার জন্য, নিজেকে প্রোটেকশনের জন্য অবশ্যই আপনাকে একটু ইয়োগাতে যেতে হবে, একটু মেডিটেশন করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ বলে, খুবই এক্সাইটেড হয়ে গেলে নাক দিয়ে বাতাস নিয়ে মুখ দিয়ে ছাড়ার মধ্যে একটা কৌশল আছে, খুব সিম্পল একটা টিপস আছে, সেটা ব্যবহার করলে আপনার বডিতে যে স্ট্রেস হরমোন গুলো আসে, যেগুলো আপনার ব্রেনটাকে, বডিটাকে আলোড়িত করে থাকে, সেগুলো কুল থাকবে। আমরা বলি সিম্পেথোলাইটিক অ্যাকশন অথবা প্যারাসিম্পেথোমাইমেটিক অ্যাকশন, এগুলি মেডিকেলের ভাষা। অর্থাৎ একটা আলোড়িত পুকুর, একটা পুকুরে আলোড়ন উঠছে, আবার সে শান্ত হয়ে গেল, আলোড়ন অবস্থা, আমার ঘুম হবে না, খাওয়া চলে যাবে, নিদ্রা চলে যাবে, মেজাজ দেখাবো এবং বিচ্ছিন্ন আচরণ করব, কাজে যাব না, নানা রকম সংকট তৈরি হবে। এটাকে কুল ডাউন করতে হবে। কুল ডাউন করতে গিয়ে আমাকে একটু ইতিবাচক ভাবে ভাবতে হবে, ইতিবাচক ঘটনাগুলিকে আমি সমাজ থেকে নিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহিত কামাল। ব্যক্তিগতভাবে আমি উপকৃত হচ্ছি আপনার কথাগুলো শুনে, কারণ এই ধরনের স্ট্রেসের মধ্যে আমিও যাচ্ছি, নিশ্চয়ই অনেকেই এরকম যাচ্ছেন করোনার সময়ে। ডক্টর কিবরিয়া, আপনি যদি একটু বলেন আসলে কোনো আমরা আশা দেখতে পাচ্ছি কিনা, টিকা, ভ্যাকসিন, ঔষধ, সব মিলিয়ে বাংলাদেশ এবং বাকি বিশ্ব, যেহেতু আপনি খুবই আপডেট তথ্য আমাদেরকে বললেন ল্যান্ডসেটের মতো গবেষণা জার্নালকে উদ্ধৃতি করে, একটু যদি আশার কথা শোনান আমাদের। আশার কথা কি? আশার কথা হচ্ছে কি জানেন, একটা কথা আছে যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা বরের তরে। আমাদের এখন জাতি হিসাবে এক হয়ে কাজ করতে হবে, এইটাই একমাত্র আশাবাদী। কোনো ওষুধ কাজ করছে না, কোনো মেডিসিন কাজ করছে না, ভেন্টিলেটরও কাজ করছে না, এবং আমরা আসল প্যাথোলজিটাও জানি না আসলে কিভাবে মারা যাচ্ছেন। অনেকে হয়তো স্ট্রোকে মারা যাচ্ছেন, অনেকে পালমোনারি অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছেন। এইগুলো প্যাথোলজি, পোস্টমর্টেম, হিস্টোপ্যাথোলজি ভবিষ্যতে বেরিয়ে আসবে। কিন্তু এই মুহূর্তে আমাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে এবং জাতিগত রেসপন্সিবিলিটি আছে। আমরা যদি প্রত্যেকের দায়িত্বটা পালন করি, আর যারা ভালনারেবল, যারা সহজেই পর্যুদস্ত হয়ে যাবেন, যেমন 70-এর উপরে, যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হ্যাঁ, কিডনির ফাংশন ভালো না, যাদের বাবা মা বয়স্ক, তাদেরকে যদি আমরা প্রোটেক্ট করি, আমাদের প্রত্যেকে বাইরে থেকে কাজ করে এসে আমরা যদি হাত পা ধুয়ে ফেলি, মুখ ধুয়ে ফেলি, এবং আমরা যত কম পারি একজন আরেকজনের সঙ্গে সামাজিক ভাবে মিশি, তাহলে আমাদের ব্যক্তিগত কাজটা করা হবে। আর জাতি হিসাবে আমাদের যে মনস্তাত্ত্বিকবিদ, যিনি একটু আগে, আমাকে ক্ষমা করবেন, আমি নামটা ভুলে গেছি, ডক্টর মোহিত কামাল। জি, ডক্টর মোহিত কামাল যে কথাটা বললেন, যে ভালো জিনিসটা, যে প্রত্যেকে আমরা এত প্রচেষ্টা করছি, ভালো জিনিসটা উঠিয়ে নিয়ে আসেন, তাহলে মানুষের মধ্যে থেকে ফ্রাস্ট্রেশনটা কমে যাবে। যারা খারাপ খবর শুনে তারা মনে করেন কি কেউ দায়িত্ব পালন করছে না, আসলে পুরো জাতিটাই দায়িত্ব পালন করছে। মূল কথা হচ্ছে কি জানেন, আমরা আসলে খুব দরিদ্র দেশ। 120 মিলিয়ন, 12 কোটি মানুষের, 14 কোটি বা 16 কোটি মানুষের দেশে আমাদের অতটা পয়সা নাই, আমরা অত রিচ একটা দেশ না। তো আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। সমস্ত মানে স্বল্পতা, আমাদের দারিদ্র ভুলে গিয়ে আমরা 71 সালে যেরকম এক হয়ে 9 মাসে স্বাধীন হয়ে গেছিলাম, ঠিক সেরকম আমরা বেরিয়ে আসতে পারবো। ইন্ডিভিজুয়াল এবং ব্যষ্টি এবং সমষ্টি সবাইকে
তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, আর তাহলেই আমরা এই যাত্রা থেকে বেরিয়ে আসতে পারবো। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদেরকে বিজ্ঞানীদের কথা শুনতে হবে, বিজ্ঞান কি বলছে সেটা শুনতে হবে। আর বিজ্ঞান যদি বলে আরেকটু ধৈর্য ধরেন, ঘর থেকে বেরোবেন না, তাহলে আমাদেরকে তাই করতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার কিবরিয়া। আলিবাবার জ্যাক মায়ের মতো আজকে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ। অনেক ধন্যবাদ। আমি একটু মিস্টার লেনিন, আপনি যদি বলেন, আমরা জানি করোনাকালীন সময় আপনারা একটা মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছেন, বেশ লম্বা। সেই মানবাধিকার রিপোর্টে আপনারা প্রধান কোন বিষয়গুলোকে ফোকাস করেছেন? সেলিয়েন্ট ফিচার যদি একটু বলেন, প্রধান বিশিষ্ট কি ছিল? রোবাদ ভাই, আমি আপনার মানবাধিকার প্রতিবেদনে যাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই যেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, আমরা সবাই আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশ্যই বেঁচে থাকাটা একটা বড় কথা বলছি, জীবন এবং জীবিকা একটা বড় কথা বলছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই জীবন কি প্রাণহীন জীবনের কথা আমরা বলছি নাকি প্রাণ সহ জীবিকার কথা বলছি, সেটা নিয়ে আমাদের একটু প্রশ্ন করার প্রয়োজন আছে। কেননা নানান রকমের কর্মকাণ্ড আমরা দেখছি যেখানে আসলে প্রাণহীন একটা জীবন বেঁচে থাকার একটা প্রয়াস এর ভিতরে আমরা ঢুকে গেছি। নিঃসন্দেহে এখানে পজিটিভ কথা বলার প্রয়োজন আছে বা দরকার আছে মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে। কিন্তু আমি যদি মানবাধিকার প্রতিবেদনের দিকে একটু যাই, তাহলে আমি বলতে পারি যে একটা বড় ইম্প্যাক্ট পড়ছে আমাদের বাড়ি ঘরে, যেখানে আসলে নারীরা নির্যাতিত হচ্ছে, এবং সেখানে আমরা দেখিয়েছি যে কি পরিমাণ নারী ধর্ষণের শিকার হয়েছেন, কি পরিমাণ নারী যৌতুকের কারণে মেরে ফেলা হয়েছে, কারা আত্মহত্যার অ্যাটেম্প নিয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি। একই সাথে দেখিয়েছি যে স্বাস্থ্য খাতে কি ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি, কেমন করে সরকারের একটি মাত্র সংস্থা প্রথম প্রায় মাসটা নিজেদের হাতে দায়িত্ব রেখেছেন এবং তারাই এটা কর্মকাণ্ড পরিচালনা করেছেন, প্রস্তুতির একটা অভাবের ভিতর দিয়ে আমরা দেখেছি। একই সাথে কৃষি ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিক, প্রান্তিক জনগোষ্ঠীদের কথাগুলো আমরা বলবার চেষ্টা করেছি, এবং এটা মোটামুটি সামাজিক এবং অর্থনৈতিক অধিকারের জায়গাগুলো দেখেছি। একই সাথে আমরা নাগরিক এবং রাজনৈতিক অধিকারগুলো দেখেছি, চিন্তা, বিবেক এবং মত প্রকাশের স্বাধীনতা দেখেছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যাগুলো আমরা দেখেছি। প্রায় আমরা দেখেছি যে প্রথম এক মাসে কমপক্ষে 44 জনকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করেছি, এর ভিতরে 12 জন রোহিঙ্গা অধিবাসী। একই সাথে আমরা দেখেছি এখানে মানবাধিকার কমিশন কেমন করে কাজ করছে, মানবাধিকার কমিশনের ভূমিকাগুলো এখানে কি ছিল, দুর্নীতি দমন কমিশনের ভূমিকা কি, ত্রাণের ক্ষেত্রে তসরুপ গুলো কেমন করে হয়েছে, মানবিক সহায়তা গুলোকে আদৌ সময় মতন সঠিক জায়গায় পৌঁছেছে কিনা। তো মূলত একটা হলিস্টিকলি প্রায় 50 পৃষ্ঠার রিপোর্ট, এবং আমরা চেষ্টা করেছি যে অনেকে মিলেই একসাথে কাজটা করবার জন্য, যাতে বাংলাদেশের রাষ্ট্রের যারা পলিসি মেকার আছেন, একটা উপদেষ্টা কমিটি আছে 500 জনের মতন, তারা হয়তো আমাদের কথাগুলো শুনবেন বা বুঝবার চেষ্টা করবেন কেন নাগরিকদের জায়গা থেকে আমরা কথা বলেছি। এবং একই সাথে আপনিও আমাদের সাথে কিছু অংশে যুক্ত, রোবায়েত ভাই, যে অনেকগুলো বিবৃতি কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা এখন পর্যন্ত নাগরিক সমাজের ক্ষেত্রে কেমন করে এটাকে আসলে এঙ্গেজ করবে বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার, সেটা কেমন করে অন্যান্য বিষয়গুলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকারের জায়গাগুলো নিশ্চিত করবে, সেরকম কোনো আলোচনা আমরা খুব বেশি দেখি নাই। এবং একটা কথা না বললেই না, যে এই উপসর্গগুলো আমরা দেখছি, আমি সম্মানিত ডাক্তারদের সাথে বলছি, কিন্তু পত্রিকার মধ্যে কিন্তু ওই উপসর্গে কিংবা যারা নিজেদেরকে ধারণা করছে বা জ্বর, কাশি এরকম রিপোর্ট গুলো এসেছে, আমাদেরই একজন পরিচিত বন্ধু যিনিও গবেষক, এবং তিনারা কিন্তু আসলে দেখিয়েছেন যে 8ই মার্চ থেকে নিয়ে 6 মে পর্যন্ত প্রায় 600 জনের উপরে উপসর্গে মারা গিয়েছেন। আমি বলছি না যে এরা সবাই কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছে কিংবা এরা কোভিডে আক্রান্ত হয়েছে, অনেকের ক্ষেত্রে পরবর্তীতে মৃত দেহের ক্ষেত্রে করোনা আছে কিনা সেটা পরীক্ষা করা হয়নি বা সুযোগও নাই আমাদের অনেক অংশে। তো কিন্তু এই নাম্বারগুলো কিন্তু আছে, এবং এই ক্ষেত্রে আমি বিশেষ করে নজর দিতে বলবো বাংলাদেশ রাষ্ট্রকে, যে কৃষি, প্রান্তিক জনগোষ্ঠী এবং
মেহনতি মানুষ, দিনমজুর যারা আছে তাদের প্রতি নজর রাখার জন্য। আর জি মিস্টার লেনিন, এই একটু বলবো, যখন আমরা প্রান্তিক বলি এটা খুব একটা জেনারেল টার্ম হয়ে যায়। এর ভিতরে যদি বলেন বিশেষ করে আদিবাসী, পাহাড়ে এবং সমতলে, এবং একটা রোহিঙ্গা জনগোষ্ঠী, আরেকটা হচ্ছে আমাদের উর্দু ভাষী যারা জেনেভা ক্যাম্পে, যাদের পক্ষে সামাজিক দূরত্ব মেনটেন করাই সম্ভব না। একটা ছোট্ট ঘরে 10 জন 12 জন করে থাকেন। ওই প্রান্তিকতার মধ্যেও যে আরো প্রান্তিক মানুষরা থাকে, তাদের কথা কিন্তু আলাদাভাবে আলোচনায় আসছে না, বিশেষ করে আদিবাসী এবং হচ্ছে উর্দু ভাষী এবং রোহিঙ্গা। আমরা তৃতীয় লিঙ্গ কিংবা প্রতিবন্ধী কিংবা হিজড়া জনগোষ্ঠী, কিংবা আমরা একই সাথে যৌনকর্মীদের ব্যাপারগুলো কিন্তু বলছি না। তো আমরা এই মাসের ইয়েতে আমরা চেষ্টা করছি চা শ্রমিক, তৃতীয় লিঙ্গ এবং একই সাথে যৌনকর্মী যারা আছেন তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করবার এবং তাদের প্রেক্ষাপটগুলো তুলে ধরবার, এবং একই সাথে দেখতে চাচ্ছি যে আবারও যে দিনমজুরের যে সংখ্যা আমাদের এখানে, পরিবহন খাতে পরিবহন শ্রমিকদের কি অবস্থা, এই বিষয়গুলো দেখবার চেষ্টা করছি। কিন্তু আরেকটা জিনিসও আমি আপনাকে নজর দিতে মানে আগ্রহী করব, সেটা হলো যে এটা শুধু যে মানবাধিকারের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তা না, সামাজিক একটা মানে পরিবেশ কিন্তু বিঘ্ন হচ্ছে। অনেক লোক নিজেরা মনে করছেন যে আমি তো এই অর্থনৈতিক অবস্থার ভিতরে বাঁচতে পারবো না, আমি তো মারা যাব, এবং খাবারের যোগান কেমনে হবে, আত্মহত্যা করেছেন। এবং ঘরে বাড়িতে বিভিন্ন রকমের কলহের ভিতরে দেখেছি আমরা, নরসিংদী দেখেছি, গোপালগঞ্জে বিভিন্ন রকমের আক্রমণের শিকার দেখেছি। ছিনতাইকারী সংখ্যা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। 55 লাখ টাকা আজকে না গতকালকে নিউজে দেখলাম যে 55 লাখ টাকা ছুরি দিয়ে এসে আঘাত করা হয়েছে, ছিনতাই করা হয়েছে। এবং এই জিনিসগুলো আমার মনে হয় যে খুব অপরাধ বিজ্ঞানের জায়গা থেকেও দেখবার একটা খুব জরুরি প্রয়োজন আছে। আর আরেকটা বিষয় আমি যদি বলতে চাই, যে একটু আলোচনা হয়েছিল প্রথম দিকে আমরা যখন করছিলাম যে এই যে লকডাউনের ফলে পুলিশের যে ভূমিকা, আমরা কিন্তু দেখেছি যে আসলে এই পুলিশের ভূমিকা বা বিভিন্ন ম্যাজিস্ট্রেটদের যে ভূমিকা, এই ভূমিকাগুলো কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ এবং আইন বহির্ভূত। বাংলাদেশে নির্যাতন বিরোধী আইন আছে, বাংলাদেশের পুলিশের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অধিকার নাই তার নাগরিককে বেদরস্তে পেটানো এবং ইভেন বিচার করে পেটানোরও কোনো বিধান নাই। তো সুতরাং এই ক্ষেত্রগুলোতে যখন আমরা মনে করি যে আসলে মানুষ খুব কথা শুনছে না, আমাদের একটু বেয়ারা টাইপের, সেই ক্ষেত্রে আমাদের সলিউশন লাঠির বাড়ি না চিন্তা করে আমার মনে হয় আরো সফট চিন্তাগুলো আমরা করতে পারি, এবং আমার সেই জিনিসগুলো যদি আমরা কম বেশি এক্সপ্লোর করার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হবে। কেননা আমরা এখন দেখছি যে অনেক ধন্যবাদ মিস্টার নেলিনকে। আমি জাস্ট আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে যাই। পুলিশের স্টাফ কলেজে আমাকে একবার ইনভাইট করেছিল যে মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বলবার জন্য। তখন আমি এটা বলেছিলাম যে কোন রাষ্ট্রে কেউ কাউকে মারতে পারে না। তো একটা পুলিশ নতুন অফিসার সে হবে, এসপি হবে, সে আমাকে জিজ্ঞেস করলো খুব ইনোসেন্ট ওয়েতে, স্যার তাহলে যে লাঠিগুলো কেনা হয় জনগণের টাকা, এটা তাহলে ব্যবহার করব আমরা কোথায়? আসলে সেই প্রশ্নের কোনো ভালো উত্তর নাই। সে ভাবছে যে জনগণের টাকায় যেহেতু লাঠি কেনা হয়, কাজে এটা ব্যবহার করতে হবে, আসলে এটাকে ফেলে রাখা যাবে না। এই যে পুলিশের মাইন্ডসেট, এটা কিন্তু আসলে পাল্টাতে হবে। নতুন প্রজন্মের পুলিশ আর পুরনো যে কলোনিয়াল চিন্তা, যে কলোনিয়াল হ্যাংওভার, সেখান থেকে আমরা হয়তো বেরোতে পারছি না। আমি একটু নিজামুল হক ভূঁইয়ার কাছে যাব, যেহেতু আমাদের কিবরে ভাই বলেছেন জাতিকে একত্রিত হতে হবে, নেতৃত্ব দিতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। তো আমরা জানি জাতির একটা বড় সংকটে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় নেতৃত্বের ভূমিকায় থাকে। তো এইবার ঢাকা বিশ্ববিদ্যালয় কি করছে আসলে, তাদের শিক্ষক ছাত্ররা এই কোভিড টেস্টের ক্ষেত্রে হোক, ত্রাণ বিতরণের ক্ষেত্রে হোক, বন্যার সময় দেখেছি, এখন তো সেরকম আমরা দেখছি না, সেরকম দৃশ্যমান কোনো কাজ কিন্তু চোখে পড়ছে না। মিস্টার নিজামুল হক ভূঁইয়া, আপনি কিন্তু শিক্ষক সমিতির নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় যথাযথ ভূমিকায় পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 2 দিনের বেতন দিয়েছে আমার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। আমরা বিভিন্ন বিভাগ থেকে আমাদের স্ব চেয়ারম্যানরা তাদের শিক্ষকদের টাকা উঠিয়ে ছাত্রদেরকে দিয়েছে শিক্ষক সমিতি এবং আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন। আগামীকাল আমরা প্রায় 1000 ছাত্রকে আমরা টাকা দেব। পাশাপাশি আমাদের বিভিন্ন ইনস্টিটিউট গুলো, বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে হেল্প করতেছে। আমাদের চারুকলা ইনস্টিটিউট দেখছেন যে আমাদের তারা পিপি বানিয়েছে, তারপর তারা মুখ ঢাকার জন্য একটা এটাকে মুখোশ মাস্ক বানাচ্ছে, না মাস্ক না, মুখোশ শিল বলে একটা জিনিস তৈরি করেছে, যেটা দিয়ে ডাক্তাররা ব্যবহার করে, যে মুখ দিয়ে ঢাকা থাকে। এইভাবে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন লোক অনুদান দিয়ে যাচ্ছে, এমনকি বিভিন্ন হসপিটাল গুলোকে তারা ডোনেট করতেছে। মাস্ক তারা পিপি বিভিন্ন হসপিটাল যখন ডিমান্ড দেয় এতগুলো পিপি লাগবে, আগে প্রথম দিকে তারা ফ্রি দিয়েছে, এখন সরকারি হসপিটালকে ফ্রি দিচ্ছে আর প্রাইভেট হসপিটাল গুলো কিনে নিচ্ছে এবং তাদের মাধ্যমে। তো
আমি দেখছি চারুকলাতে যাই, দেখেন যে এখানে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে। তারপর বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে আমরা স্যানিটাইজার দিয়ে আমরা জীবাণুমুক্ত করছি, মশার ওষুধ দিচ্ছি, যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ আপনি নিজে ক্যাম্পাসে থাকেন জানেন, তো সেভাবেও কাজ করে যাচ্ছে। আর 2 নম্বর হলো যে আমরা সামনের দিকে আরো পদক্ষেপ নেব, যদি দেখি যে আমাদের করোনা ভাইরাসের পরিস্থিতি দেখে আমরা সামনের দিকে আরো পদক্ষেপ নেব, আরো কিভাবে সহযোগিতা করা যায় সে কাজগুলো আমরা করব। অনেক ধন্যবাদ ডক্টর ভূঁইয়া। একজন দর্শক আছে, বক্তব্য হলো যে আমাদেরকে আসবো আমি আপনার কাছে, একজন দর্শকের ফোন নিয়ে আমি প্লিজ আমরা আসবো, আবার আসবো, একজন দর্শকের ফোন নিয়ে আবার আলোচনা আসবো। আমাদের হাতে প্রচুর সময় আছে, নো ওয়ান নিড টু জাম্প ইন, হ্যাঁ সময় আছে অনেক। যে প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জি হ্যালো, জি শুনছি আমরা, বলুন। জি জি আসসালামু আলাইকুম, আমি শাহানুর বলছিলাম ঢাকা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে ডক্টর কিবরিয়া স্যারের কাছে। নিশ্চয়ই। কোশ্চেনটা হচ্ছে যে রেমডেসিভির নিয়ে যে কথাগুলো হচ্ছে, যে ওষুধটা বার হয়েছে সেটার আমি যতটুকু ট্রায়াল গুলা দেখা গেছে সেখানে মাত্র 14 দিনের জায়গায় 11 দিনের মাথায় রুগী হয়তো বা ভালো হতে পারে, বাট এটার দাম হচ্ছে প্রায় 5,500 টাকা। তো এটা কি খুব বেশি এফেক্টিভ বাংলাদেশের জন্য? জি অনেক ধন্যবাদ। ডাক্তার কিবরিয়া আপনাকে প্রশ্ন করেছেন, একটা হচ্ছে ওষুধ কতটা কার্যকরী, আমাদের মতো প্রান্তিক গরিব দেশের জন্য 5,000 টাকা এটা সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হবে কিনা? দেখেন, এটা সবার জন্য না। প্রথম কথা, যখন ব্যবহার করা হয়েছে একমাত্র একটা জায়গায় চায়নাতে ব্যবহার করা হয়েছে অ্যাজ এ ট্রায়াল, এবং প্রপার ট্রায়াল, যেটার রিপোর্টের কথাটা আমি একটু আগে বললাম 9 দিন আগে, যেটা ল্যান্ডসেটে উপস্থাপন করা হয়েছে। তার আগে পর্যন্ত যে সমস্ত খুশির খবর ছিল সেগুলি ছিল অ্যানেকডোটাল। ওই ডাক্তার সাহেব দেখেছেন, ওনার কাছে শুনেছেন, কিন্তু কোনো এভিডেন্স বেসড না। ঠিক আছে? আর যেই সমস্ত রোগীর কথা বলা হচ্ছে তারা হচ্ছে যারা নাকি আপনি 0 to 1 to 6 ক্যাটাগরির মধ্যে যারা মাঝখানের লেভেলে আছেন, তাদের ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়েছে। এবং সবাইকেই এই রেমডেসিভির দিতে হবে, এইটাও কিন্তু ট্রায়ালের মধ্যে কাউকে এভাবে মানে যত্রতত্র ভাবে করা হচ্ছে না। এইটা শুধু তারাই যারা সিভিয়ারলি এফেক্টেড, নন মেকানিক্যাল এবং ইনভেসিভ এন্ড নন ইনভেসিভ, যাদেরকে গলায় টিউব পরিয়ে শ্বাস দেওয়া হচ্ছে অথবা মাস্ক দিয়ে শ্বাস দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ট্রায়ালটা করা হয়েছে। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে যে যারা হেলদি তাদের মধ্যে 99.3% ভালো হয়ে যান। তাদের মধ্যে যারা সুস্থ মানুষ আর যাদের মধ্যে ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, কিডনি ফেলিয়ার আছে, সমস্ত কিছু আছে, তারাই হচ্ছে ভালনারেবল গ্রুপ। এবং সেই গ্রুপ যারা সিগারেট খান, লাংসের অসুবিধা আছে বা কিমোথেরাপি নিচ্ছেন, এই ভালনারেবল গ্রুপের মধ্যে 10%। আমাদের কথা হচ্ছে এদেরকে যদি আলাদা করে রাখি আর সুস্থ মানুষ যারা আছে তারা যদি সব নিয়ম মেনে চলেন, তাহলে খুব কম সংখ্যক লোককেই এই রেমডেসিভিরটা দিতে হবে। তাও আবার কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই। আর আপনারা বলেছেন 6,000 টাকা, আমি একটু আগে কথা বলেছিলাম, বলেছেন যে 12,000 টাকাও পর্যন্ত হতে পারে। আপনি 6,000 টাকা দিয়ে শুরু করবেন, যখন 6,000 টাকা শুরু করবেন তারপরে আস্তে আস্তে দাম বাড়তে থাকবে যখন ডিমান্ডটা বেড়ে যায়। না তাহলে যে বাংলাদেশের 8টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অনুমতি দেওয়া হলো, তারা উৎপাদন শুরু করেছে অলরেডি, তাহলে ব্যবহারটা কি হবে আসলে, কার জন্য হবে, নাকি এখানে একটা প্রফিট, একটা ব্যবসা করার জায়গা তৈরি হচ্ছে? আমার মনে হয় সেইখানেই ওনারা তৈরি করছেন, এইখানেই সরকারের নাক গলাতে হবে। সরকার বলে দিতে হবে, হ্যাঁ আমাদের ইন্টারন্যাশনাল এভিডেন্সের উপর ভিত্তি করে কারা এই রেমডেসিভিরটা পাবেন, সরকারকে কন্ট্রোল করতে হবে। আমাদের নিজেদের জন্য না রেখে তারা যদি বাইরে রপ্তানি করতে যায়, অলরেডি সেই সব কোম্পানি বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে চেয়েছে, তা আমাদের চাহিদা না মিটিয়ে কি বাইরে এইভাবে রপ্তানি আমরা করতে পারি? এখানে সরকারকে আপনি যেটা বলেন ঢুকতে হবে। আপনি 1 নম্বর করতে পারেন, 2 নম্বর কথা হচ্ছে কি, তাহলে আপনি যদি সরকার থেকে নির্ধারণ না করে দেন যে কারা পাবে, তাহলে কি হবে? আপনার হাতে পয়সা আছে, আপনার একটু খুশখুশে কাশি হয়েছে, একটু যে শ্বাসকষ্ট হয়েছে, টেস্টের জন্য 3 দিন ওয়েট না করে আপনি হাসপাতালে ভর্তি হয়ে বললেন যে আপনি আমাকে রেমডেসিভির দেন। তখন দেখা যাবে ওদের জন্য দিতে গিয়ে এই জিনিসটার দাম বাড়ছে, এবং সত্যিকার অর্থে যাদের জন্য সবচেয়ে বেশি এটা উপযোগ্য, জি তারাই পাচ্ছে না, তারা হয়তো পাচ্ছে না। কিংবা বলা হচ্ছে রেমডেসিভির সাইড ইফেক্ট নিয়ে খুব ভালো গবেষণা হয়নি। আজকে আমি বিবিসি শুনছিলাম, তারা এটাও বলেছে আসলে এই ট্রায়ালের মধ্যে খুব জরুরি ভিত্তিতে আমরা অনুমোদন দিলাম, কিন্তু সাইড ইফেক্টটা কিন্তু আমরা দেখিনি আসলে কি হয়। এটার কথা আপনাকে বলেছি,
তার মধ্যে কিছু কিছু পেশেন্ট 30% শুধু সাইড এফেক্টের জন্য এই ট্রায়াল থেকে বেরিয়ে এসেছেন, যার জন্য তাদের নাম্বার ট্রায়ালের মধ্যে ইনক্লুড করা হয়নি। এই কথাগুলি কিন্তু কেউ বলা হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর হক। Thank যদি you একটু very বলেন much. আপনি, তাহলে কিভাবে সামনে যাব, আমরা তাকাবো কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে, ডক্টর হক? আমি দুটো বিষয় আলাপ করব। আমি রেমডেসিভির ব্যাপারে যেটা বলবো সেটা হলো যে এইটা আমাদের ন্যাশনাল গাইডলাইনে বা ট্রিটমেন্ট প্রোটোকলের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যা যা করণীয় সেগুলি আগে করতে হবে। তাছাড়া আমরা আমাদের দেশে আমাদের রোগীদের উপরে এটা ব্যবহার করার অনুমতি দিতে পারি না। তারপরেও এখানে যেটা আমরা দেখেছি যে দুটো জায়গায় যে এই এটা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে সেটা হলো স্পেশাল সার্কামস্টেন্সে। ইভেন জাপানে সেটা যেটা দেওয়া হয়েছে সেটাও স্পেশাল সার্কামস্টেন্সে, আর আমেরিকাতে যেটা দেওয়া হচ্ছে সেটাও ইমার্জেন্সি সার্কামস্টেন্সে, এবং যাতে খুব তাড়াতাড়ি তারা পারমিশনটা দিয়েছে, রেগুলার প্রসেসে যায়নি। এখন বাংলাদেশ কি করবে এটা কিন্তু বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কিবরিয়া সাহেব সুন্দর করে বলেছেন, আমি আর ওটাতে ডিটেলস যাব না, যে এইটা বাংলাদেশে আমরা ব্যবহার করব কি করব। দামের ব্যাপারে যেটা বলছি, এই ওষুধটাকে যদি আমরা তৈরি করি সেটা দুভাবে তৈরি করতে পারি। একটা হলো পুরো জিনিসটাকে আমরা তৈরি করতে পারি, আর একটা করতে পারি আমরা পাউডারটাকে এনে এখানে ইয়ে করতে পারি, মানে ক্যাপসুল ইসে ঢুকাতে পারি। তাহলে এই দুটোর ব্যাপারে যদি আমরা পাউডারটাকে এনে এখানে করি তাহলে এটার দাম 1200 থেকে 1500 টাকার বেশি হওয়ার কোনো কথা নাই। সুতরাং এইটা খুব অ্যাফোর্ডেবল একটা জায়গায় আসতে পারে, কিন্তু তার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোভিড-19 এর চিকিৎসায় এটা ব্যবহার করব কি করব না, করলে কোন। অনেক ধন্যবাদ ডক্টর হক। সব শেষ, আমরা একদম শেষ পর্যায়ে। আমি একটু প্রশ্ন, আপনি যদি বলেন, আজকে আমি বিবিসি রিপোর্ট দেখছিলাম, সেখানে বলা হচ্ছে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা এবং সবচেয়ে খারাপ অবস্থানে হচ্ছে ভারতে এবং পাকিস্তানে। আমাদের অবস্থান বলা হচ্ছে মাঝামাঝি। এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান ব্যাখ্যা কি আপনি করতে পারেন? কেন শ্রীলঙ্কা ভালো করলো, ইন্ডিয়া কেন খারাপ করছে, আমরা কেন মাঝামাঝিতে আছি? আমি ওটা বলি, এবং ওটা বলার পরে একটা পরামর্শ দিব সরকারের জন্য আপনাদের মাধ্যমে। প্রথম কথা হলো শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, আমাদের চারিপাশে এই চারটা দেশে তারা যেই কাজটা করেছে। মালদ্বীপ খুব আগেই প্রস্তুতি নিয়েছে, শ্রীলঙ্কা সে প্রথম রোগী শনাক্ত হওয়ার পরে কারফিউ দিয়েছে, আর নেপাল তারা প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে লকডাউনে গিয়েছে, ভুটান তার অ্যাক্সেসে বিদেশি পর্যটনই তাদের মেইন একটা সংক্রমণ ছড়ানোর সময়, তারা সেটা বন্ধ করে দিয়ে লকডাউনে। এটা হলো তাদের প্রস্তুতি এবং কৌশল। এই জায়গায় আমাদের এবং ভারতের, পাকিস্তানের জায়গায় আমাদের অবস্থানটা যা, ভারতের অবস্থানটাও মোটামুটি একই রকম। আমাদের অবস্থানটা আমরা টেস্ট যেটা সেটা সারা দেশব্যাপী ব্যাপৃত করতে পারিনি এখনো। সুতরাং আমরা আমাদের সংক্রমণের হার কত সেই জায়গাটা এখনো কিন্তু আমরা মানে আমরা শিওর না। সুতরাং আমরা ক্লাইম্বিং স্টেজে আছি, এবং এই জায়গায় আমার একটা পরামর্শ থাকবে, যেই অবস্থায় আমরা আছি এই জায়গায় আমাদের দেশটাকে এখন অর্থনীতিকে সচল করার জন্য আমাদের দেশটাকে 3 ভাগে ভাগ করতে হবে। সেইখানে আমার একটা পরামর্শ থাকবে যে যেগুলি হটস্পট আছে বা যেই জেলাগুলিতে সংক্রমণের মাত্রা বেশি আছে সেইগুলিকে রেড জোন ডিক্লেয়ার দিয়ে সেইখানের স্ট্র্যাটেজি একটা ঠিক করতে হবে, কৌশল। সিমিলারলি যেখানে 100-র কম আছে সেখানে একটা কৌশল হতে পারে। আবার যেই ডিস্ট্রিক্টগুলিতে 10-এর কম আছে সেটাকে একটা গ্রিন জোন ডিক্লেয়ার দিয়ে সেই জায়গায় আমাদের সমস্ত অর্থ কর্মকাণ্ড খুলে দিতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের রাঙামাটিতে কিন্তু আমাদের একজনেরও এখন করোনা আক্রান্ত নাই, আমরা সেখানে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দিতে পারি। সুতরাং আমাদেরকে এই কৌশলটা এখন নিতে হবে। তার মানে কি এইরকম, যেরকম হচ্ছে যে আমরা লকডাউনটা শিথিল করেছিলাম, এখন যদি সংক্রমণ বাড়তে থাকে আমাদেরকে আবার লকডাউনে ফেরত যেতে হতে পারে, এইটি কি আমাদের মাথায় রাখতে হবে কিনা, যেটা জার্মানি এবং দক্ষিণ কোরিয়া কিন্তু ভাবছে সেটা আর কি। হ্যাঁ, এটা শুধু এই এখন সংক্রমণ বাড়লে না, এটার আরেকটা ওয়েভ আসতে পারে। আমরা এইবার দমন করে ফেললাম এবং আমাদের 10টার নিচে আমাদের সারা দেশে 10 জনের বেশি সংক্রমণ নাই, এরকম অবস্থা আবারও আসতে পারে, এবং এইটার আরেকটা ওয়েভ আসতে পারে, সেই ওয়েভটা এর চেয়ে কম হবে বা বেশি হবে না। অলরেডি আজকে কিন্তু বলা হচ্ছে চীনের ওয়াহানে ধরা পড়েছে এবং মেইনল্যান্ড চায়নাতেও ধরা পড়েছে, এবং আইএলও বলেছে যদি স্বাস্থ্যবিধি না মেনে আমরা কলকারখানা চালু রাখি তাহলে একটা দ্বিতীয় তরঙ্গ কিংবা সেকেন্ড ওয়েভ কিন্তু শুরু হতে পারে। সেই ব্যাপারে কতটা আমরা সতর্ক আসলে?
আমরা সতর্ক মানে আমরা প্রথম ওয়েভটাকে সামাল দেওয়ার জন্য আমাদের কৌশল কিন্তু এখনো পর্যন্ত ঠিক করিনি, কারণ আমরা কিন্তু লকডাউনের মাঝখানে এসে পোশাক কারখানা খুলে দিয়েছি, পাট খুলে দিয়েছি, রেস্টুরেন্ট খুলে দিয়েছি। এইটা কিন্তু হওয়ার কথা ছিল না, WHO-র যে পরামর্শ এটা ছিল না, এবং আমরা মাঝপথে এটা করে দিয়েছি। আমাদের নজরুল ইসলাম, আপনি জানেন ভাইরোলজিস্ট, তিনি আজকে সাক্ষাৎকারে বলেছেন এই যে আমরা 28 তারিখ কলকারখানা সব খুলে দিলাম এবং আজকে হচ্ছে 10 তারিখ, এই যে 14 দিনের একটা গ্যাপের মধ্যে যে সংক্রমণ বেড়ে যায়, এর মধ্যে তিনি একটা কোরিলেশন দেখতে পাচ্ছেন, একটা সহ সম্পর্ক আছে খুলে দেওয়া এবং বেড়ে যাওয়ার মধ্যে। যখন এটা খুলে দেওয়ার জন্য বেড়ে দিচ্ছে, তাহলে এটা কমাতে হলে আপনাকে আবার লকডাউনে যেতে হবে। কিন্তু তিনি আবার এইটাও বলেছেন যে বাংলাদেশের মতো ছোট জায়গায় 18 কোটি মানুষ থাকে, এখানে কোনো অবস্থাতেই কোয়ালিটি লকডাউন নিশ্চিত করা সম্ভব না। তো এইটি কি আমাদের নিয়তি কিনা আসলে? না, এটা এখানে আমার আমরা হার্ড ইমিউনিটির মতো একটা নিষ্ঠুর শব্দ যেটা আমরা মনে করি, সেই দিকে কি আমরা যাচ্ছি কিনা? আল্লাহর ওয়াস্তে মরে বেঁচে আমরা যা থাকি, হার্ড ইমিউনিটি। আমি দুটোরই উত্তর দিচ্ছি আপনাকে। প্রথম কথা হলো যে আমাদের এখনো সম্ভব, বেশিরভাগ মানুষ লকডাউন মেনেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন অল্প সংখ্যক মানুষই রাস্তায় বেরিয়েছে, এবং যে সংখ্যাটা তখন আমাদের কাছে খুব বেশি মনে হতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে লকডাউন মানতে হবে, আর একটা মানাতে হবে। অনেক ধন্যবাদ। মাত্র 3 মিনিট সময় আছে, আমি সবাইকে একটু ডক্টর ওহিদ কামাল যদি একটু বলেন সবার উদ্দেশ্যে, জাস্ট 1 মিনিটে যদি আপনি বলেন। আপনি ইউনিভার্সিটির শিক্ষক বলি, আমি মেন্টাল হেলথের সাব কমিটির আমাকে প্রধান করে একটা টিম করা হয়েছে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য ইস্যুমের ব্যবস্থাটাকে উন্নত করার জন্য। সেই সাথে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এডুকেশনাল সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়েলফেয়ার, মনোবিজ্ঞান বিভাগ, এরা যৌথভাবে এরা অনলাইনে মেন্টাল হেলথের সার্ভিস দিচ্ছে। সেগুলি আমি ব্যক্তিগতভাবে প্রচার করতেছি, আমার জাতীয় কমিটির মধ্যে আমি আছি, সেখানে জমা দিয়েছি। আমাদের সাইকিয়াট্রিস্টরা দেশ জুড়ে এগুলি করছে, 100-র উপরে আমার পেশাজীবী, মনোচিকিৎসার পেশাজীবী সেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট মিলিয়ে আমরা এই সার্ভিসটা কিন্তু দিচ্ছি। সুতরাং ইউনিভার্সিটি কিন্তু এটাও একটা ভালো কাজ আমাদের সাথে করছে। অনেক ধন্যবাদ। আমরা চাইবো এইটা আপনি আরো করে যান, কিপ দ্য টেম্পো আপ। আমরা আপনাদের সঙ্গে আছি। নিজাম ভূঁইয়া যদি বলেন পুষ্টিবিজ্ঞান হিসেবে শেষ 30 সেকেন্ড। অবশ্য ধৈর্যের সাথে আমাদেরকে বাসায় থাকতে হবে, আর আমরা বাইরে হলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, চোখে মুখে নাকে হাত দেওয়া যাবে না। তারপরে আমাদেরকে বাসায় যোগা এবং ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন সি সমৃদ্ধ এবং ভিটামিন এ জাতীয় খাবার। শেষ 1 মিনিট। ভয় পাবেন না, কিন্তু সাবধানে থাকবেন। 2 নম্বর কথা হচ্ছে আইন মেনে চলেন। সরকার যে ঘোষণা দিয়েছে, যেভাবে ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে চলেন, নিজেকে বাঁচান, অন্যকে বাঁচান। আর যত আপনি নিজে সাবধান থাকবেন, আমাদের হেলথ সার্ভিসের উপরে তত কম প্রেসার পড়বে, এবং তার মাধ্যমে হেলথ সার্ভিসে কম প্রেসার পড়লে ডাক্তাররা ম্যানেজেবল রোগীদেরকে ম্যানেজ করতে পারবেন। একসঙ্গে যদি 1 লক্ষ লোক পর্যুদস্ত হয়ে পড়ে যান, আমার হেলথ সার্ভিস তখন কিছুই করতে পারবে না। এবং আমাদের অনেক ডাক্তার, নার্স যারা স্যাম্পল কালেকশন করছে, তারাও কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, অনেকে মারাও গেছেন, অনেকে মারা গেছেন। তাদেরকে আমরা স্যালুট দিচ্ছি, তাদের প্রতি আমাদের শুধু ডাক্তার জানাচ্ছি আমরা। জি, পুলিশ, বাস ড্রাইভার, হ্যাঁ, ট্রেন ড্রাইভার, তারপরে ব্যাংকের কর্মকর্তা, তারাও মারা গেছেন। ব্যাংকের কর্মকর্তা এরা মারা যাচ্ছেন। এরা হচ্ছে ফ্রন্ট লাইন ওয়ার্কার। জি, এদেরকে প্রোটেক্ট করেন, নিজেকে প্রোটেক্ট করেন। আপনার বয়স্ক মানুষ, ভাই বোন, মানে বাবা মা যারা আছেন, তাদেরকে বেড়াতে যাওয়ার দরকার নেই, তাদেরকে দেখতে যাওয়ার দরকার নেই, যাবেন না। অনেক ধন্যবাদ। মিস্টার লেনিন, আপনি যদি বলেন শেষ 1 মিনিট। খুব সংক্ষেপে বলতে চাচ্ছি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশের নাগরিক, সামাজিক, অর্থনৈতিক এবং একই সাথে রাজনৈতিক অধিকারগুলো নিশ্চিত করাটা একটা দায়িত্ব এই মহামারী পরিস্থিতিতে। এবং কোনো অবস্থাতেই মানুষের যে সাংবিধানিক মৌলিক অধিকার রয়েছে এবং সেগুলো আদালতের দ্বারা বাস্তবায়নযোগ্য, সেটাকে ব্যাহত করাটা ঠিক হবে না। বাংলাদেশে কোনো স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হওয়ার সুযোগ নেই এই মুহূর্তে, তবে মহামারী একটি পরিস্থিতি আমাদের আছে এবং সেই অনুযায়ী সংক্রামক আইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা পত্র 2012 সালের আইন এবং সংক্রামক আইন 2018 মেনে এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে এই ধরনের নিয়ম নীতি রয়েছে, এবং জাতিসংঘ কর্তৃক WHO যে সংগঠন, তাদের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনে চলতে হবে। আর আমরা মানতে ব্যর্থ হই তাহলে ফ্রন্ট লাইনের সাংবাদিক, ডাক্তার, নার্স এবং একই সাথে মানবাধিকার কর্মীরা খুব অবিচারের শিকার। ধন্যবাদ। আমরা শেষ করবো ডাক্তার হককে দিয়ে। আপনি যদি বলেন 30 সেকেন্ড।
জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেন কখনো হার্ড ইমিউনিটির কথা চিন্তা না করি। হার্ড ইমিউনিটি মানে বাংলাদেশের অন্তত 12 লক্ষ লোককে কিন্তু আমরা সংক্রমণের একটা পর্যায়ে পৌঁছাবো, এবং এই পরিমাণ সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকিতে আমরা আমাদের দেশের মানুষকে ফেলতে পারি না। তার মানে হলো 70% লোক সংক্রমিত হতে হবে। এই ঝুঁকি বাংলাদেশ নিতে পারে না, আমাদের হেলথ সিস্টেম এটার জন্য প্রস্তুত না। সুতরাং উই শুড ফরগেট দ্যাট, আমরা ওটা চিন্তাই যেন না করি। অনেক ধন্যবাদ আপনাদের 5 জনকে এই করোনাকালীন সময়েও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের উদ্দেশ্যে মূল্যবান কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন করবার জন্য, অনুষ্ঠান দেখবার জন্য। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিরাপদে থাকুন। আগামীতে আবারও দেখা হবে। ভালো থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়